আচ্ছা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো তোমরা ভালোভাবে দিচ্ছ। আহ, এবং আমি যতটুকু জানি আমাদের ফিজিক্স স্টাডি বিডি থেকে যে ধরনের অ্যানালাইসিস করে দেওয়া হয় বিগত যতগুলো পরীক্ষা হয়েছে হুবহু ওই অ্যানালাইসিস থেকে তোমাদের কমন এসেছে আর কি। আচ্ছা, যাদের হচ্ছে ভিডিও ক্যামেরা অন আছে এবং মাইক্রোফোন অন আছে তারা একটু কাইন্ডলি অফ করে দাও, কারণ এটা একটু ডিস্ট্রাকশনের কারণ আর কি। আচ্ছা, তো আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হচ্ছে এবং আমি যতটুকু জানি যে আমাদের অ্যানালাইসিস থেকে তোমরা হুবহু কমন পাচ্ছ সবকিছুই। এই জিনিসটা দেখে খুবই ভালো লাগে এবং আমার বিশ্বাস আমাদের যে সামনের পরীক্ষাগুলো সেগুলো আমাদের অ্যানালাইসিস থেকে হুবহু কমন আসবে ইনশাল্লাহ। এবং আমরা যা পড়াইছি এর বাইরে থেকে কোনো কিছু আসার সম্ভাবনা খুবই খুবই কম বলা যায়, আসবে না ইনশাল্লাহ, খুবই কম। আহ, তো এতটুকু আশা তোমরা রাখতে পারো। এটা বলতেছি এই কারণেই, কারণ তোমরা অনেকের মনে একটু হতাশা কাজ করতে পারে যে আমরা কি পড়বো কি না পড়বো। তো এই কারণেই বলে আর কি যে তোমাদের এত ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা ভয় পাইও না, তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ সবার। ওকে, আচ্ছা, আমাদের যেহেতু একদম আমরা একটু স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, সিয়াম সিয়াম একটু মিউট করলে ভালো হয়, ওকে আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, কারো প্রশ্ন থাকলে একটু হ্যান্ড রেজ করবো আগে, তাহলে হচ্ছে বোঝা যাবে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আই গেস দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ, তাহলে আমাদের এই হলো আমাদের ধ্রুবক সাজেশন, তোমাদের আস্থার জায়গা, তোমাদের প্রিয় একটা সাজেশন বলা যায়। কারণ বাজারে প্রচলিত, বাজারে কিংবা বাজারের বাইরে প্রচলিত অনেক সাজেশন আছে, ওই সাজেশন আসলে খুব একটা কাজ করে না আর কি। সো বিশেষ করে ফিজিক্স স্টাডি বিডির স্টুডেন্টদের জন্য ধ্রুবক সাজেশন একটা আস্থার জায়গা। আহ, তো সেম রীতিতে আমাদের ভৌত রসায়নেরও একটা সাজেশন আছে, তোমরা অবশ্যই পেয়েছো সবাই। তো এই সাজেশনে আমরা যেহেতু তোমাদের এইবার পরীক্ষাটা একটু ডিফারেন্ট স্টাইল হচ্ছে, তো ওই কারণে আমরা সাজেশনটা এমন ভাবে করার চেষ্টা করছি যাতে তোমাদের জন্য অনেক বার্ডেনও না হয়, আবার তোমরা যাতে একদম কম পড়েও যাতে পুরোপুরি কমন পাইতে পারো ওইভাবেই বানানো। তো আমাদের পদার্থবিজ্ঞান সাজেশন, সরি, ভৌত রসায়ন সাজেশন, এটাও সেম ভাবে তৈরি করা। এবং আমরা যদি এই ভৌত রসায়নের চ্যাপ্টার বিশ্লেষণ করি, আচ্ছা, আমরা যদি এই ভৌত রসায়নের চ্যাপ্টার বিশ্লেষণ করি তাহলে আমাদের 8টা চ্যাপ্টার আছে তোমরা সবাই জানো, এবং এই 8টা চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট যে চ্যাপ্টারটা এটা খুব একটা ইম্পর্টেন্ট না। যদিও এখানে কিছু প্রশ্ন আমি বলে দিব, এই যে প্রশ্নগুলো পড়বা তাহলে মোটামুটি আয়ত্তে চলে আসবে। এটা ইম্পর্টেন্ট না বলতেছি এই কারণেই, কারণ এটা থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন কম হয়েছে আর কি। আচ্ছা, একটু মিউট করলে ভালো হয়। ওকে, তাহলে বিগত বছরগুলোতে প্রশ্ন একটু কম হয়েছে। এরপরে তোমার দ্বিতীয় চ্যাপ্টার থেকেই মূলত আমার ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো শুরু। তো সর্বপ্রথম যদি আমি চ্যাপ্টার বিশ্লেষণ করি, আমি বলবো প্রথম চ্যাপ্টার একটু কম ইম্পর্টেন্ট। দ্বিতীয় চ্যাপ্টার আমার অনুর ধর্মসমূহ, আহ এটা ইম্পর্টেন্ট বলা যায়। এটা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে আমাদের অনেক পড়াশোনা আছে। এবং এইখানে অনেক পড়াশোনা আছে, এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে এখানে আহ, সব পড়াশোনা থেকে আবার প্রশ্ন আহ, দেওয়ার সুযোগটা হয় না এখনো পর্যন্ত। বাট মানে আমি এটা বুঝাতে চাচ্ছি যে এইখানে তোমার অনেক টপিক আছে, আবার প্রশ্ন হয় কিছু সিলেক্টিভ টপিক থেকে। কথাটা বুঝছো, প্রশ্ন টপিক অনেক, প্রশ্ন হয় কিছু সিলেক্টিভ টপিক থেকে। তার মানে এও না যে যেসব টপিক থেকে প্রশ্ন হয় না সেসব টপিক কম গুরুত্বপূর্ণ। মানে আমি বুঝাইতে চাচ্ছি যে এইখানে তুমি প্রশ্ন অ্যানালাইসিস করে ডেফিনেটলি পড়বা, যেগুলো তোমার বিগত বছরগুলোতে এসেছে সেগুলো অবশ্যই পড়বা। তার পাশাপাশি কিছু এক্সট্রা পড়াও তোমার এখানে পড়া লাগবে, যেগুলা একটু গুরুত্বপূর্ণ।
কিন্তু বিগত বছরে কম এসেছে, কিন্তু একটু গুরুত্বপূর্ণ, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। সো এটা বুঝবা কিভাবে? প্রথমত তো আমি এখানে হালকা একটা ধারণা দিব, পাশাপাশি হচ্ছে তোমরা যারা ক্লাস করছো ক্লাসে অবশ্যই বলে দেওয়া হয় যে কোনগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ক্লাসে তো আমরা সাজেশন দেখে কথা বলি না। কাইন্ডলি সবাই একটু মিউট করলে ভালো হয়। আহ, সবাই একটু মিউট করো। ওকে, তাহলে ক্লাস নেওয়ার সময় তো আমরা ধ্রুবক সাজেশন ফলো করে ক্লাস নেই না, ক্লাস নেওয়ার সময় আমরা ইন জেনারেল ক্লাস নেই এবং ওইখানে বলে দেই যে কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট। সো ক্লাস যারা ফলো করছো তারা অলরেডি জেনে গেছো যে ধ্রুবক সাজেশনের বাইরে আর কি কি ইম্পর্টেন্ট থাকতে পারে। আর আমি তো আছি, আমি এখানে বলবো হালকা করে। তো এখন আমি জাস্ট অধ্যায় বিশ্লেষণ করতেছি। এরপর আমার গ্যাসীয় অবস্থা সেম ভাবে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অনেক পড়াশোনা আছে এখানে। ও, আমি এতক্ষণ কি বলছিলাম, ও অনুধর্ম সমূহ, আচ্ছা আচ্ছা, যাই হোক, এইখানে একটু পড়া কম। কিন্তু আমার ওই এই যে এবার ওই কাহিনীটা করলেন মনে করলে খারিজ করতে করতে একটু কাইন্ডলি সবাই মিউট করে রাখো। ওকে, অনুধর্মসমূহ দ্বিতীয় চ্যাপ্টার, এটাতে আসলে পড়া কম। আমি এইটা হয়তো ওইখানে চোখে পড়ছিল। এরপর গ্যাসীয় অবস্থা যে চ্যাপ্টারটা, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট এবং অনেক বড় পড়া। হ্যাঁ, একটু আগে যে কথাটা বলছিলাম এটা তৃতীয় চ্যাপ্টারের ক্ষেত্রে প্রযোজ্য আর কি। হ্যাঁ, একটু মিস করছিলাম জিনিসটা। আর অনুর ধর্ম এখানে আসলে পড়া কম, খুবই সিলেক্টিভ কিছু পড়া, আমি জাস্ট বলে দিব, ওইগুলো পড়লেই হয়ে যাবে। তবে গ্যাসীয় অবস্থা এটা, এটা থেকে পরীক্ষায় প্রশ্নও বেশি হবে এবং এটাতে পড়াও বেশি। হ্যাঁ, আচ্ছা, এবং ইম্পর্টেন্ট জিনিসও অনেক বেশি। আর কেন কেন বলতেছি, কারণ দেখো এই চ্যাপ্টারে কি কি জিনিসগুলো আছে। প্রথমত তো আছে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস। তোমরা জানো ফিজিক্যাল কেমিস্ট্রি একদম ফান্ডামেন্টাল থিঙ্কিং বা ফান্ডামেন্টাল টপিক হচ্ছে এই জিনিসগুলা। এরপরে আমাদের আছে হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, আমাদের আছে হচ্ছে আরএমএস বেগ, আমাদের আছে এই যে আদর্শ গ্যাসের যে সূত্রগুলো, বয়েল চার্লস। তো মোটামুটি আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির যে ফান্ডামেন্টাল ব্যাপার, আহ, এই সব জিনিসগুলাই এখানে কেন্দ্রীভূত। যার কারণে এখান থেকে দেখবা প্রশ্নও বেশি হবে এবং এখান থেকে তোমার পরীক্ষায় আনসারও করার সুযোগ বেশি থাকবে যদি এই একটা তুমি ভালো করে শেষ করতে পারো। আচ্ছা, এরপরে আছে আমাদের তরল দ্রবণ, এখানেও মোটামুটি অনেক পড়া আছে। এখানেও মোটামুটি অনেক পড়া আছে, তবে আহ, বেশি পড়তে হবে কিন্তু এই সেকেন্ড চ্যাপ্টারে। সো সেকেন্ড চ্যাপ্টার যারা ইতিমধ্যে স্কিপ করার সিদ্ধান্ত নিছো, সো তাদেরকে আরেকবার বলবো যদি সুযোগ থাকে আরেকবার বিবেচনা করতে পারো। আর যারা পড়ার সিদ্ধান্ত নিছো তোমরা সেকেন্ড চ্যাপ্টারটা ভালো করে পড়বা, কারণ এখান থেকে প্রশ্নও বেশি পাবা, এখান থেকে আনসারও বেশি করতে পারবা। মানে এটা এই একটাই হচ্ছে তোমার ওই অনেকটা আমাদের জৈব রসায়নের মতো, মানে অনেকটা দেখা যাবে এই একটা থেকে অনেক কিছু চলে আসতেছে। হ্যাঁ, তো একবার যদি তুমি ভালো করে শেষ করতে পারো দেখবা তোমার পুরো অনেক বড় একটা অংশ কভার হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে আমাদের তরল দ্রবণ, এটা বললামই যে এটাতে কিছু সিলেক্টেড পড়া আছে, এগুলো আমরা পড়বো। রাসায়নিক সাম্য অবস্থা, এটার আলোচনা অনেকটা হচ্ছে থার্ড চ্যাপ্টারের মতো। আহ, তবে এখানে পড়া থার্ড চ্যাপ্টারের মতো অত বেশি না, আহ, একটু কম। কিন্তু এখানে আলোচনাটা থার্ড চ্যাপ্টারের মতো বলতেছি এই কারণেই, কারণ যখন তুমি এখানে প্রশ্ন বিশ্লেষণ করবা দেখবা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে অনেক ইম্পর্টেন্ট টপিক থেকে কোয়েশ্চন কম হয়েছে। এটা তুমি বিশ্লেষণ করে বুঝতে পারবা। তার মানে এই না যে কোয়েশ্চন হবে না, কোয়েশ্চন হওয়ার সম্ভাবনা আছে। এরকম অনেক টপিক আছে যেগুলো তোমরা যারা ক্লাস করছো ইতিমধ্যে জানো, আমি খুব ভালো করে বলে দিছি কোনগুলো কোনগুলো থেকে কিভাবে কিভাবে প্রশ্ন হইতে পারে। যাই হোক, এখানে আমরা আবার ডিসকাস করব। তো এখানের জন্য আলোচনা সেম, যে এখানে তোমরা যদি পড়ো সেক্ষেত্রে প্রথমত আমরা যেগুলো ইম্পর্টেন্ট বলতেছি সেগুলো ডেফিনেটলি পড়বা। এর পাশাপাশিও কিছু জিনিস এক্সট্রা পড়তে পারলে ভালো। হ্যাঁ, আচ্ছা, ওকে, কেউ একজন মেসেজ দাও সব ঠিকঠাক আছে কিনা। এরপর আমাদের পিএইচ ও বাফার, এখানেও টপিক অনেক বেশি এবং এখানে টপিকগুলো আমাদের একটু প্রিয় টপিক, আমাদের ফেভারিট টপিক আর কি। সো এখানে পড়াগুলো তুলনামূলক সহজ এবং পড়াগুলো তুলনামূলক সহজ এবং হচ্ছে আমরা এই অধ্যায়ের প্রিপারেশন নেওয়ার মাধ্যমেও আমাদের প্রিপারেশনটা আরো একটু মজবুত করতে পারি আর কি। যাই হোক, এটা নিয়েও কথা বলবো আমরা, সমস্যা নাই। এরপর হচ্ছে আমাদের রাসায়নিক শক্তি তথ্য। এখন তোমরা সবাই অভিযোগ করবা যে আসলে ভাই এটা তো কি করবো বুঝতেছি না, কারণ এটার ক্লাস আমরা সরাসরি ফিজিক্যাল কেমিস্ট্রিতে দেই নাই। তো এটা সমাধান হচ্ছে তোমরা আমাদের রসায়ন দুইয়ে আমাদের তাপগতিবিদ্যা যে চ্যাপ্টারটা রয়েছে ওই চাপ, সরি সরি, তোমার পদার্থবিজ্ঞান দুইয়ে আমাদের তাপগতিবিদ্যা যে চ্যাপ্টারটা রয়েছে ওইখানে এগুলোর ক্লাস আছে। তো প্যারা নাই, আমি একটু ডিরেকশন দিয়ে দিব যে ওই ক্লাসগুলোর সাথে তুমি এটা কিভাবে রিলেট করবা, এই জিনিসটা আমি ডিরেকশন দিয়ে দিব, চিন্তা করার কোনো কারণ নাই। আচ্ছা,
ওকে, তাহলে এরপর সর্বশেষ চ্যাপ্টার হচ্ছে আমাদের তাপ রসায়ন বা থার্মোকেমিস্ট্রি। তো এখানে একদম সিলেক্টিভ কয়েকটা টপিক আমরা পড়বো। সো ওভারঅল এই হচ্ছে আমাদের অধ্যায় বিশ্লেষণ। আশা করি তোমরা অধ্যায় বিশ্লেষণটা বুঝতে পেরেছো। কেউ একজন মেসেজ দাও যে তোমাদের আসলে ব্যাপারটা অধ্যায় বিশ্লেষণ যেটা এটা বুঝতে পারছো কিনা, বা হচ্ছে কোনো প্রবলেম আছে কিনা। ওকে ঠিক আছে, আমি একটু মেসেজ চেক করি। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা শুরু করার আগে আরেকটা কথা বলি। সেটা হচ্ছে আমাদের যে কোয়েশ্চনগুলো হবে, কোয়েশ্চনগুলো কিভাবে হবে অলরেডি তোমরা একটা ধারণা পেয়েছো। যদিও এই ধারণা আমরা ক্লাসে অনেক আগেই দিয়েছি। আমরা অনেক আগেই যখনই তোমাদের ক্লাস নিচ্ছিলাম তখনই আসলে বলতেছিলাম যে কিভাবে তোমাদের প্রশ্নগুলো হতে পারে। এছাড়াও আমি ব্যক্তিগতভাবেও একটা গাইড নিয়েছিলাম, অবশ্য তোমরা যারা দেখছো ওইখানেও বলছিলাম যে কিভাবে আসলে প্রশ্নগুলো হইতে পারে। তো প্রশ্নগুলো এখন আমি একটা কথা বলছিলাম আগে, সেটা হচ্ছে তোমাদের পড়াশোনার সিস্টেমটা একটু কঠিন করে ফেলা হয়েছে। এটা তোমাদের লাভ। কঠিন করা হয়েছে বলতে আমি কি বুঝাচ্ছি, আমি বুঝাচ্ছি এটা যে একটা সময় ছিল আগের মানে তোমার প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী আর কি। তখন দেখা যাইতো যে তুমি সিলেক্টিভ কিছু পড়াশোনা করলে হয়ে যেত কিরকম। যেমন আমি যদি এখান থেকে একটা এক্সাম্পল দিতে পারি, ধরো এই যে আমার পদার্থ পদার্থের ভৌত ও রাসায়নিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। ধরে নিলাম এই কোয়েশ্চনটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন, ধরে নিলাম। তো দেখা গেল তুমি এই প্রশ্নটা খ বিভাগে আসতেছে নাকি গ বিভাগে আসতেছে, তো ওই ইন্ডিভিজুয়াল বিভাগের জন্য তুমি এই প্রশ্নটা পড়ে ফেললে। তাহলে তোমার পড়া কিন্তু এখানেই শেষ। আচ্ছা, এরপরে আছে ধরো শুরুতে পদার্থ কি। ঠিক আছে, তো দেখা গেল এই প্রশ্নটা দেখা যায় জ্ঞানমূলক অংশে আসে। সো তুমি করলে কি, জ্ঞানমূলক অংশে পদার্থ কি এটার এক্সাক্ট উত্তরটা তুমি পড়ে ফেললে। তাহলে দেখো, এখানে ধরে নিলাম এটা একটা টপিক, ও সরি, ধরে নিলাম এটা একটা টপিক, এটা পুরোটাই একটা টপিক। সো এই টপিক থেকে, এই টপিক থেকে তাহলে তোমার কি কি পড়া লাগবে? পড়া লাগবে জাস্ট দুইটা জিনিস, একটা হচ্ছে পদার্থ কি, আরেকটা হচ্ছে পদার্থের ভৌত ও রাসায়নিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। এক্সাক্ট তোমার কয়েকটা লাইন পড়লেই কিন্তু এই পুরো টপিকটা কভার হয়ে যায়। বাট এখন আর এই সিস্টেম নাই। এখন সিস্টেমটা কিরকম হয়ে গেছে, এখন তোমার প্রশ্ন আসতে পারে যে পদার্থ কি, এরপর প্রশ্ন আসতে পারে পদার্থের ভৌত অবস্থা কি, প্রশ্ন আসতে পারে পদার্থের রাসায়নিক অবস্থা কি। এটা গেল জ্ঞানমূলক পার্টে। এরপর তোমার শুধু প্রশ্ন আসতে পারে পদার্থের ভৌত অবস্থা সমূহ ব্যাখ্যা করো, পদার্থের রাসায়নিক অবস্থা সমূহ ব্যাখ্যা করো, আসতে পারে। পদার্থের ভৌত অবস্থার ইন্ডিভিজুয়াল একটা জিনিস নিয়ে প্রশ্ন আসতে পারে, বলবে যে পদার্থের ভৌত অবস্থায় ওই জিনিসটা এইভাবে আচরণ করে কেন, এইভাবে আসতে পারে। মানে আমি বলতে চাচ্ছি এটা, যে তোমার একটা সময় ছিল যখন কোনো প্রশ্নের জন্য নির্দিষ্ট একটা উত্তরের নোট বানাইলেই তোমার হয়ে যাইতো। বাট এখন আর সেটা হবে না। এখন ওই টপিকের একটু আগাগোড়া নলেজ তোমার লাগবে, বা ওই টপিকের ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলোর আগাগোড়া নলেজ তোমার লাগবে। কারণ প্রত্যেকটা পয়েন্ট নিয়ে 1 নম্বরের প্রশ্ন হইতে পারে, 1.5 নম্বরের প্রশ্ন হইতে পারে, 0.5 নম্বরের প্রশ্ন হইতে পারে, 2 নম্বরের প্রশ্ন হইতে পারে, এনিথিং ক্যান বি পসিবল। যার কারণে তুমি ওই ধরা বাঁধা নোট যদি মুখস্থ করো এখন আর আসলে হবে না। তোমার এখন কি করতে হবে, একটু পয়েন্ট গুলা জানতে হবে, কনসেপ্ট গুলা জানতে হবে, এবং তোমার যে কোনো ধরনের প্রশ্নের জন্য রেডি থাকতে হবে। যে কোনো ধরনের বলতেছি মানে এই না যে তোমার একদম আননেসেসারি কোয়েশ্চন চলে আসবে, বা খুবই কম ইম্পর্টেন্ট যেটা আসার সম্ভাবনাই নাই ওইগুলো চলে আসবে, ব্যাপারটা কিন্তু তা না। যে কোনো ধরনের প্রশ্ন বলতেছি হচ্ছে ওই টপিক থেকে যে কোনো ভাবে লেখার জন্য তোমার প্রস্তুত থাকতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, কথাবার্তা কি একটু বেশি কঠিন মনে হচ্ছে মানে পরীক্ষার আগে আসলে একটু কঠিন কথাবার্তা বললে তো সমস্যা, একটু হতাশা কাজ করতে পারে। তো কথাবার্তা কি একটু কঠিন মনে হচ্ছে, একটু বলো তো। কোথায় গেল? আচ্ছা, আমি একটু চ্যাট দেখি। ইজি মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু অবই দিয়েছো, হ্যাঁ হলুদ কালার বেশি ইম্পর্টেন্ট কিনা সেটা আমি বলতেছি, অপেক্ষা করো, সমস্যা নেই। আচ্ছা, তোমরা যেহেতু বলতেছো ইজি মনে হচ্ছে তাহলে আমি একটু আশ্বাস পেলাম।
আহ তাহলে আমি একটু কথা বলতে পারি আর কি। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা আবারও দেখি। এই কেউ একজন হয়তো দাগ দিচ্ছে, এটা একটু একটু ইয়ে করো, একটু সতর্ক থাকো আর কি, কারণ ডিস্ট্রাকশনের কারণ অন্যদের ক্ষতি হয়। আচ্ছা, তাহলে প্রথম কথা গেল যে আমাদের প্রশ্ন যে কোনো ভাবে হতে পারে। এরপর আমাদের সাব ডিভিশনও যে কোনো ধরনের হতে পারে, যদিও আমি একটা ইয়ে দেখেছিলাম, নোটিশ দেখেছিলাম, যেখানে বলা হয়েছে সর্বোচ্চ তিনটা সাব ডিভিশন হবে। তিনটা সাব ডিভিশন বলতে ধরো 1 নাম্বার প্রশ্ন আসলো, ওইখানের মধ্যে ডিভিশন দিয়ে তিনটা আসলো। ধরো এই যে কি বলতেছি, ধরো এই যে এই জিনিসটা, ধরো এই 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট মিলে 1 নাম্বার, 1 নাম্বার কোয়েশনে আসলো। যে তোমার 1 নাম্বার কোয়েশন দিল এবং এই 3টা পয়েন্ট ক খ গ আকারে দেওয়া হলো, বা ABCD বা 1 2 3 যে কোনো ভাবে দেওয়া হলো। তো বলা হয়েছে যে সর্বোচ্চ তিনটা সাব ডিভিশন হবে, এর মানে এই না যে সাব ডিভিশন তিনটাই হবে, এর চেয়ে বেশি হতে পারে। কিভাবে হতে পারে আমি বুঝাই। দেখো এখানে প্রশ্ন কয়টা, এখানে একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন, তিনটা প্রশ্ন, চারটা প্রশ্ন, পাঁচটা প্রশ্ন, ছয়টা প্রশ্ন, সাতটা প্রশ্ন। তার মানে একটা প্রশ্নের মধ্যে কিন্তু 7টা প্রশ্ন ঢুকে গেছে। তো যদিও বলা হয়েছে যে তিনটা সাব ডিভিশন সর্বোচ্চ থাকবে, বাট একাধিক প্রশ্ন এখানে হতে পারে, 10টাও হতে পারে, 20টাও হতে পারে। জাস্ট তোমাদেরকে আমি একটা বলে রাখি, এরকম আসতেও পারে, আসার সম্ভাবনা কম তোমাদের ক্ষেত্রে, বাট আমাদের ক্ষেত্রে আসে। সো জাতীয় বিশ্ববিদ্যালয় করতেছে কি, আসলে ধরো আমাদের ইউনিভার্সিটিতে যে টাইপের প্রশ্ন প্যাটার্ন হয়, ওই টাইপেরই প্রশ্ন প্যাটার্ন আসলে ফলো করতেছে, বা এখন যে প্রশ্ন প্যাটার্নের পরীক্ষা হচ্ছে ওই টাইপেরই প্রশ্ন প্যাটার্ন। মানে আমরা, তোমরা এখন যেভাবে প্রশ্নের পরীক্ষা দিচ্ছ আমরা এভাবেই দিই আর কি। জাস্ট তোমাদের প্রশ্ন বাংলায় থাকে, আমাদের প্রশ্ন ইংলিশে থাকে, এতটুকুই তফাৎ। তো আরেকটা টাইপ এমন হয় যে ধরো তোমাকে বলা হলো 1 নং কোয়েশ্চন দিয়ে, ধরো এটা 1 নং কোয়েশ্চন, ওইখানে 7টা ছোট ছোট প্রশ্ন তোমাকে করা হলো। ডিভিশন তিনটা রাখলো, বাট 7টা ইন্ডিভিজুয়াল ছোট ছোট প্রশ্ন করা হলো। ছোট ছোট প্রশ্ন বলতেছি, ধরো এটা একটা ছোট প্রশ্ন, এটা কিন্তু আবার বড় প্রশ্ন। মানে ধরো এমন করা হলো না, দেখা গেলো এটা এখানে একটা ছোট প্রশ্ন করলো, এখানে আরেকটা ছোট প্রশ্ন করলো 1 2 মার্কের। নট নেসেসারি যে জ্ঞানমূলকই হতে হবে। তো এরকম করে 7টা প্রশ্নও করতে পারে, এমন আসতেও পারে, কিন্তু যদিও তোমাদের ক্ষেত্রে সম্ভাবনা কম, যেহেতু এখন প্রথমবার, ভবিষ্যতে কিন্তু আসবে, কারণ এভাবে প্রশ্ন হয়। তো এটার জন্য একটু প্রস্তুত থাকবা, যে দেখা যাবে যে 7টা ছোট ছোট প্রশ্ন, বা তোমার পরীক্ষার মার্ক যদি 10 হয়, 10টা ছোট ছোট প্রশ্ন করে ফেললো, 1 মার্কের 10টা করে প্রশ্ন। মানে 10টা যে জ্ঞানমূলক হবে তা বলতেছি না, ছোট ছোট প্রশ্ন, 10 মার্কের এক্সপ্লানেশন দিতে বলবো। তো এমনও হতে পারে, হ্যাঁ। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের প্রশ্নটা কেমন হবে সেটা কিন্তু আমরা ধারণা পেলাম। এবার আসো, আমরা আসলে পরীক্ষার খাতায় লেখার সময় কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে ফিজিক্যাল কেমিস্ট্রি একটু সেনসিটিভ। সেনসিটিভ বলতেছি এই কারণে, কারণ এখানে ছোট ছোট শব্দের কারণে অনেক কিছু ডিফারেন্স হয়ে যায়, হ্যাঁ। ছোট ছোট শব্দ তোমার এখানে মাস্ট বি মাথায় রাখা লাগে। আচ্ছা, এটা কেন বলতেছি, ধরো আমরা সবাই জানি যে P1 V1 = P2 V2, তাই না? বয়েলের সমীকরণ, বয়েলের ইকুয়েশন। তো এই বয়েলের ইকুয়েশনে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে তাপমাত্রা স্থির, তাই তো? তাপমাত্রা স্থির। এখন কেউ একজনকে বলা হলো যে বয়েলের সমীকরণটি প্রতিপাদন করো, সে পুরোটাই বইয়ের মতো করে প্রতিপাদন করলো, বা বেটার দেন বুক, বই থেকে আরো ভালোভাবে প্রতিপাদন করলো। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে বইয়ের মতোই লিখতে হবে, এটা কিন্তু একটা মিসকনসেপশন। যদিও আপাতত বইয়ের মতো লেখাটাই সেফ, এটা সেফ, বাট অনেক এক্সট্রাঅর্ডিনারি আছে যারা দেখা যায় কেমিস্ট্রিতে বা ফিজিক্যাল কেমিস্ট্রি একটু ভালো নলেজ রাখো, তোমরা যদি বইয়ের চেয়েও ভালোভাবে লিখতে পারো, হোয়াই নট, ঠিক আছে। বাট যেহেতু এভারেজ স্টুডেন্ট বেশি, সেহেতু ইন জেনারেল আমরা বলি যে বইয়ের মতো লিখলে তোমার জন্য সেফ, কারণ বইয়ের মতো লিখে ভুল হওয়ার সম্ভাবনাটা আসলে থাকে না। তো বইয়ের মতো লিখলেই আসলে কোনো টেনশন নাই আর। যাই হোক, এটা ভিন্ন কথা। তো যেটা বলতেছিলাম যে ধরো তোমার বয়েলের যে ইকুয়েশন বা বয়েলের যে স্টেটমেন্ট, বিবৃতি, ওটা তুমি কি করলা, বিবৃতিটা লিখলা, পুরোটাই লিখলা বইয়ের মতো, কিন্তু তুমি
তাপমাত্রা স্থির কথাটা লিখলা না। সো দেখো একটা জিনিস, তাপমাত্রা স্থির যদি না থাকে তখন আসলে বয়েলের যে ইকুয়েশন ওইটার ভ্যালিডিটি কিন্তু থাকে না। ঠিক আছে? সো এখানে তাপমাত্রা স্থির কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই কথাটা যদি মিস দাও, তুমি বয়েলের স্টেটমেন্ট পুরোটা লিখলা, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা গাণিতিক একটা রূপ তুমি তারে দিয়ে দেখাইলা স্যারকে আর একটু কনভিন্স করার জন্য, বাট তুমি পাবা কত জানো? তুমি পাবা শূন্য। তোমাকে একের মধ্যে 0.5ও দিবে না। কারণ তাপমাত্রা যখন স্থির থাকবে না তখন এই সূত্রের কোনো ভ্যালিডিটি নাই। ঠিক যেমনটা আমরা ছোটবেলায় পড়ে আসছি যে পরন্ত বস্তুর কিছু সূত্র পড়ে আসছি না, ওখানে একটা কন্ডিশন ছিল কি, বাতাসের বাধা থাকবে না। তো তুমি একটা জিনিস চিন্তা করো, বাতাসের বাধা যখন থাকবে না তখন ওই সূত্রগুলো মেনটেন করবে, বাট যখন বাতাসের বাধা থাকবে তখন ওই সূত্রের তো ভ্যালিডিটিই নাই। সো সরি, আমার আসলে একটু ঠান্ডা লাগছে। তো আমাদের যে ব্যাপারটা সেটা হলো, ফিজিক্যাল কেমিস্ট্রিতে সেন্সিটিভ ব্যাপার হচ্ছে এগুলো। যখন আমি কিছু স্টেটমেন্ট লিখতেছি, কোনো বাংলা লেখা লিখতেছি, তখন কিন্তু আমার এটা এনশিওর করা লাগবে, অবশ্যই লাগবে, যে এখানে কি পয়েন্ট কি কি আছে, কোন কোন অবস্থাগুলো তাকে প্রোভাইড করা লাগবে। অথবা বলতে পারি যে তোমরা এখানে শব্দ সম্পর্কে সচেতন হবা। কিভাবে বুঝবা কোন শব্দগুলো ইম্পর্টেন্ট? এটার জন্য ক্লাস করা লাগবে। ক্লাস করানোর সময় যেই ক্লাস নেক, আমাদের যে কোনো টিচারই ক্লাস নিক না কেন, উনি এই সেন্সিটিভ বিষয়গুলো অবশ্যই তোমাদেরকে অবগত করেই তারপরে আগাবেন। ঠিক আছে? সো যারা ক্লাস করছো তাদের সমস্যা হবে না, আর যারা ক্লাস করো নাই তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। সো তোমরা একটু ব্যাপারগুলো আহ এনশিওর করবা আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল দ্বিতীয় কথা। এরপরে তুমি প্রতিপাদন এবং হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। সো এখানে আমি তোমাদেরকে একটা কথা বলি, একটা আনঅফিসিয়াল কথা আর কি, এগুলো আসলে প্রকাশ্যে বলা যায় না। সেটা হচ্ছে আমাদের যে বেসিক ডিরাইভেশন গুলো আছে, হ্যাঁ, ডিরাইভেশন যেগুলো আছে, আচ্ছা, আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির প্রশ্ন কয়েক ধরনের হয়। প্রথম প্রশ্ন হয় হচ্ছে বর্ণনামূলক, তোমাকে কিছু জিনিস বর্ণনা করতে হয়, ইনক্লুডিং গ্রাফ, গ্রাফও থাকতে পারে এর মধ্যে। মধ্য কথা হচ্ছে বর্ণনামূলক। এরপর আরেক ধরনের হয় তোমার ডিরাইভেশন, বা তোমরা যেটাকে বলো বিবৃতি, যেটাকে বলতেছি আমরা বিবৃতি, বিবৃতি নাকি প্রতিপাদন, সরি সরি প্রতিপাদন, হ্যাঁ, প্রতিপাদন, প্রতিপাদন আসতে পারে। এরপর আরেকটা আসতে পারে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, ম্যাথ আসতে পারে। তাহলে তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রিতে এই তিন ধরনের মূলত প্রশ্ন হয়। সো তোমাদেরকে যদি আমি বলি যে, তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে আসলে কোন প্রশ্নগুলো আগে অ্যান্সার করবো বা কোন প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে অ্যান্সার করবো, তাহলে আমার উত্তর হবে কি জানো? আমার উত্তর হবে যে তোমরা অবশ্যই ইয়ের প্রশ্নগুলো অ্যান্সার করবা। কিসের? আচ্ছা, তরল দ্রবণ নিয়ে বলবো, ওকে। তোমরা অবশ্যই এর প্রশ্নগুলো অ্যান্সার করবা, ম্যাথমেটিক্যাল টার্ম, ম্যাথ যেগুলো সেগুলো। এরপরে যদি প্রশ্ন করো যে কোনগুলো অ্যান্সার করবো, তোমরা অবশ্যই প্রতিপাদন অ্যান্সার করবা। এরপরে যদি প্রশ্ন করো তাহলে যেটা অবশিষ্ট আছে সেটা। আচ্ছা, এখন কেন এই কথা বলতেছি, এর পিছনে কারণ আছে। আমাদের কেমিস্ট্রি টিচারদের কিছু কিছু ব্যাপার স্যাপার আছে আর কি, এগুলো সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার বলতে পারো, বা নাকি ফিলোসফি, আসলে আমি জানি না এটা আসলে সাইকোলজি নাকি ফিলোসফি, আমি জানি না। তো কেমিস্ট্রি টিচারদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এক্সপ্লানেশনে ওনারা একটু মার্ক কম দিতে চান আর কি। ধরো তুমি একটা কোনো কিছু বর্ণনা করলা, বা বর্ণনামূলক যেসব প্রশ্ন, ওইগুলোতে ওনারা একটু মার্ক কম দিতে চান। আহ ওনাদের দোষও আসলে এক চাটিয়ে দেওয়ার সুযোগ নাই, আমাদেরই দোষ আছে। আমাদের দোষ কি? আমাদের দোষ হচ্ছে আমরা আসলে ওই যে অনেক ফাঁক ফোকর থাকে লেখার মধ্যে, ওই ফাঁক ফোকর গুলো আসলে এনশিওর করতে পারি না, ওই কারণে নাম্বার কাটা যায়। এটা হচ্ছে আমাদের দোষ। আর এই আমরা ভুল করতে করতে আসলে স্যারদের মনে এমন একটা বিরূপ প্রভাব ফেলে দিছি যে এটা একটা সাইকোলজিক্যাল ইস্যু হয়ে গেছে, যে সব স্যারই মানে কেন জানি বিবৃতিমূলক প্রশ্নগুলোতে একটু মার্ক কম দিতে চায়, বা একটু কম দিতে চায় না অ্যাকচুয়ালি, মানে ভুলগুলো একটু বেশি খুঁজতে চান আর কি। ভুলগুলা ওনাদের বেশি চোখে পড়েন, হ্যাঁ। যার কারণে বর্ণনামূলক প্রশ্নগুলোতে মার্ক তোলাটা কম্পারিটিভলি কঠিন। এর মানে এই না যে তুমি ওইগুলো পারতেছো না, বর্ণনামূলকও ছেড়ে দিয়ে আসবা, আমি এটা বলতেছি না। আমি জাস্ট বলতেছি যে তোমাকে সিনারিওটা আমি ইয়ে করে দেখাচ্ছি, সিনারিওটা বর্ণনা করতেছি আর কি, যে আসলে কি হয়। এটা একটা কথা। তাহলে বর্ণনামূলক প্রশ্নগুলো এরকম, এই কারণে আমি বললাম যে বর্ণনামূলক প্রশ্নের প্রায়োরিটি আসবে সবার পরে, কারণ এখানে মার্ক কাটার সুযোগটা আছে। এবং স্যারেরাও সাইকোলজিক্যালি এখানে মার্ক কাটেন, বা আচ্ছা আমরা একটু সম্মান দিয়ে বলি, সম্মানের সহিত, মানে স্যাররা এখানে
ভুল খোঁজার চেষ্টা করেন। ঠিক আছে? আচ্ছা, আর এরপরে আসলে কি প্রতিপাদন। তো দেখো সোজা সাপটা কথা, প্রতিপাদনে যদি তোমার সবকিছু ঠিক থাকে, এখানে মার্ক কাটার তো কোনো সুযোগ নাই। তাহলে আমাদের, আমরা সাজেস্ট করি প্রতিপাদনটা তোমরা যাতে আনসার করার ট্রাই করো, তাহলে এখানে মার্ক কাটার আর সুযোগটা থাকে না। কারণ এখানে সব ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এখানে তোমার যদি হয় প্রতিপাদনটা হয় ফুল মার্ক, এখানে 1 মার্কও কাটার সুযোগ নাই। তোমার যদি 4 মার্ক দেওয়া থাকে, 4 মার্কে তুমি পাবা, 1 মার্ক কেউ কাটতে পারবে না। আর সবচেয়ে প্রেফারেবল ম্যাথ কেন বলতেছি, কারণ আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ছি, ফিজিক্স যখন পড়ছি, ফিজিক্সে, ফিজিক্স বলতেছি এই কারণে, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রি গুলো অনেকটাই ফিজিক্স, কিন্তু আমরা পড়ি কেমিস্ট্রির রেসপেক্টে। অনেকটাই ফিজিক্স তার মানে পুরোপুরি ফিজিক্স তাও না, আমরা পড়ি কেমিস্ট্রির রেসপেক্টে। বুঝতে পারছো? তো ফিজিক্স যখন আমরা পড়ছি, তখন আমরা আহ, অনেক ধরনের ম্যাথ করছি, ডিরাইভেশন অবশ্যই করছি, পাশাপাশি আমরা অনেক ম্যাথ করছি। এক সমীকরণ থেকে কিভাবে কিভাবে ম্যাথ আসতে পারে সব কিছু আমরা খুঁটে খুঁটে করতাম, যারা একটু ভালো করে পড়াশোনা করতাম আর কি। তো এখানে কিন্তু এই ঝামেলা নাই। এখানে তোমার ম্যাথ আসে, তোমরা যারা খেয়াল করছো, খুবই সিম্পল সিম্পল ম্যাথ আসে, এবং খুবই ডেফিনিট কিছু ম্যাথ আসে, ইন্ডিভিজুয়াল মানে একদম সিলেক্টিভ কিছু ম্যাথ আসে, এবং ও সহজ, এত ঘুরানো পেঁচানো ম্যাথ আসে না। তার মানে ম্যাথ জিনিসটা সহজ, এবং আনসার করাও সহজ, সময় কম লাগে, এবং মার্ক কাটার তো কোনো সুযোগই নাই। ঠিক আছে? এটাই কারণেই বলতেছি, কারণ তোমরা যারা কেমিস্ট্রিতে পড়তেছো, দীর্ঘদিন ধরে কেমিস্ট্রি তো একটা থিওরিটিক্যাল সাবজেক্ট, খুবই ডিপ চিন্তা ভাবনা করতে হয়। তো তোমরা যারা থিওরি নিয়েই পড়ে আছো, বা থিওরি নিয়েই যেহেতু আমরা পড়াশোনা করি, তো আমাদের ক্ষেত্রে আগেই যত আমরা ম্যাথ লাভার হয়ে থাকি না কেন, কয়েকদিন যখন কেমিস্ট্রি পড়ি তখন আসলে আমাদের ম্যাথ এত ভালো লাগে না, ইনক্লুডিং মি, আমার কথাও বলতেছি, ইনক্লুডিং মি, ম্যাথ এত বেশি ভালো লাগে না। তো দেখা যায় আমরা ম্যাথটা স্কিপ করি, মনে হয় আরে আমি তো থিওরিটিক্যাল সাবজেক্ট পড়তেছি, ম্যাথ তো ভালো লাগতেছে না, তার উপর ধর ভালো লাগে না, বাদ দেই। এটা করবা না। ম্যাথ দেখবা অনেক সহজ, খুবই সিলেক্টিভ ম্যাথ আসে, এবং এগুলোতে নাম্বার তোলা খুবই সহজ। তাহলে আমরা সবার শুরুতে ম্যাথের জন্য প্রিপারেশন নিব, না এভাবে বলতেছি না, জাস্ট আমরা ম্যাথকে গুরুত্ব দিব, এরপর আমরা গুরুত্ব দিব ডিরাইভেশনকে, এরপর আমরা গুরুত্ব দিব বর্ণনামূলক যেসব প্রশ্ন আছে সেগুলোতে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম যে কিভাবে আমরা পড়ব। এবার আসো আমরা চ্যাপ্টার গুলো আসলে কিভাবে শুরু করব, তাই তো? আমরা চ্যাপ্টার গুলো কিভাবে শুরু করব, সরি। আচ্ছা, আমরা চ্যাপ্টার গুলো কিভাবে শুরু করব এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, ম্যাথ একদম ভালো ভালো লাগে না, তারেক বললো। এটা সবার ক্ষেত্রেই সেম, কেমিস্ট্রি এখন ভালো লাগলো, সেকেন্ড ইয়ারের পর আর ভালো লাগবে না। আচ্ছা, ফিজিক্সও তো বেশি ভালো লাগবে না, ফিজিক্স টুকটাক ভালো লাগতে পারে যেহেতু ফিজিক্যাল কেমিস্ট্রি অনেকটাই ফিজিক্স, বাট ম্যাথ টোটালি ভালো লাগবে না। ওকে, যাই হোক, তাহলে আমরা অধ্যায়ের প্রিপারেশন গুলো কিভাবে নিব সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, অধ্যায়ের প্রিপারেশন গুলো আমরা নিব হচ্ছে মূলত, প্রথমে আমরা আগে দেখবো যে কোন কোন চ্যাপ্টার গুলো থেকে বেশি প্রশ্ন আসতেছে বা বেশি গুরুত্বপূর্ণ। অলরেডি আমি বলে দিছি কোন কোন চ্যাপ্টার গুলো বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা ওই চ্যাপ্টার গুলো একটু আমলে নেওয়ার চেষ্টা করব, এবং বলুন, সব কি ঠিকঠাক? আচ্ছা, এটা কি প্রশ্ন করছো, অর্গানিক ইনঅর্গানিক কি সাথে পড়বো, এটা কি লিখছো, এটা আর একটু ভালো করে দেখো, বুঝতেছি না। আচ্ছা, চ্যাপ্টার গুলো আচ্ছা আরেকবার বলবো, আমি যখন মেইন আলোচনায় ঢুকবো তখন বলবো। ওকে, তাহলে যখন আমরা যখন আমরা প্রিপারেশনটা নিচ্ছি, তখন গুরুত্বপূর্ণ প্রিপারেশন চ্যাপ্টারগুলো আগে প্রিপারেশন নিব, এটা প্রথম কথা। এর মধ্যে আরেকটা কথা আছে, গুরুত্বপূর্ণ প্রিপারেশন গুলোর মধ্যে কোন চ্যাপ্টারটা একটু সহজ সেটার প্রিপারেশন আগে নিব, সহজ এবং ছোট। উদাহরণ হিসেবে বলতে পারি, ধরো বাফার একটু ছোট এবং আমাদের সহজ লাগে তুলনামূলক, সবার ক্ষেত্রেই লাগে, এক্সেপশনাল মানুষজন থাকতে পারে যাদের একটু বিরক্তও লাগতে পারে।
বাট ইন জেনারেল সবার ক্ষেত্রে আমি দেখছি স্টুডেন্টদের এবং আমার ক্ষেত্রেও দেখা গেল বাফারটা একটু ভালো লাগে। কথার কথা বললাম আর কি। তো দেখা গেল এই চ্যাপ্টারটা দিয়ে আমি শুরু করলাম, কেন এটা দিয়ে করবো? যাতে করে আমার একটা কনফিডেন্স থাকে মনের মধ্যে। যখন আমি এই চ্যাপ্টারটা শুরু করছি আমার পড়তে খুবই ভালো লাগতেছে, এবং যখন আমি শেষ করে ফেলবো তখন দেখা যাবে আমার বাহ, আমার তো একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তাহলে আমার মনে একটা কনফিডেন্স কাজ করবে। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে প্রথমে আমরা সহজ চ্যাপ্টার এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দিয়ে শুরু করব। এখানে একটা জিনিস ম্যান্ডেটরি মাথায় রাখা লাগবে, ওই সহজ চ্যাপ্টারটা যাতে কম গুরুত্বপূর্ণ না হয়। কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করব না, এটা এটা অবশ্যই মাথায় রাখা লাগবে। তখন দেখা যাবে তুমি চ্যাপ্টার শেষ করার পরেও তুমি কনফিডেন্স পাচ্ছ না। তুমি যখন প্রশ্ন খুলতেছো দেখতেছো তোমার অনেক কিছুই বাকি, গুরুত্বপূর্ণ অনেক কিছুই তোমার পড়া হয়। তাহলে আমরা গুরুত্বপূর্ণ এবং সহজ চ্যাপ্টার দিয়ে শুরু করব। এরপর সেটা যখন শেষ হবে তখন আমরা একটু কঠিন চ্যাপ্টারের দিকে যাব। সে আমাদের যে অণুর গঠন বা তৃতীয় চ্যাপ্টার যেটা অণু, সরি, গ্যাসীয় অবস্থা, গ্যাসিয়াস স্টেট। এই গ্যাসিয়াস স্টেট যখন আমরা পড়বো তখন আমরা একটা টেকনিক ফলো করব। সেটা কি? সেটা হচ্ছে, এটা তো বিশাল বড় চ্যাপ্টার, অনেক টপিক। তো তুমি যদি একদম প্রথম থেকে শুরু করতে যাও আসলে ডিমোটিভেটেড হবা। দেখা যাবে তুমি 5-6 ঘন্টা খুব ডেডিকেশন দিছো, দেওয়ার পরে দেখা গেল তোমার গুরুত্বপূর্ণ টপিক শেষ হয়েছে মাত্র একটা। তো আমরা যেটা করব, প্লিজ মিউট করো। তো আমরা যেটা করব সেটা হলো গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে সিলেক্ট করব, ওই টপিকগুলো পড়ার চেষ্টা করব। এখানে একটা কথা আছে, কথা কি? আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি আর কি, আমার যে আলোচনাটা, এই আলোচনাটা মূলত যারা ভালো স্টুডেন্ট, যারা বেশি পড়াশোনা করে তাদের জন্য ডেডিকেটেড না। এটা হচ্ছে শুধুমাত্র যারা এভারেজ স্টুডেন্ট বা আমাদের মতো স্টুডেন্ট তাদের জন্য আর কি, হ্যাঁ। আর যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই এখান থেকে মেসেজটা পাচ্ছ যে কি করতে হবে, তোমাদের এর চেয়ে আর একটু ভালো করতে হবে আর কি, হ্যাঁ। প্লিজ হ্যাঁ, সুরা এবার দিয়া দিছি শুকাইতেছে। একটু মিউট করি, একটু মিউট করি। ওকে, আচ্ছা। তাহলে যারা এভারেজ স্টুডেন্ট তাদের জন্য এই কথা, তোমরা প্রথমে টপিকগুলো বাছাই করবা, টপিকগুলো বাছাই করে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলা করে ফেলবা। তবে এটা যেন না হয় যে ওই টপিকটা একদম বইয়ের শেষে আছে। চেষ্টা করবা বইয়ের শুরুর দিকের টপিক থেকে শুরু করতে। এতে করে কি হবে, তুমি যত সামনে আগাবা আগের পড়ার সাথে রিলেট করতে পারবে। এখন দেখা গেলো তুমি 10টা টপিক সিলেক্ট করছো, এর মধ্যে এমন একটা টপিক দিয়ে তুমি শুরু করলা যে টপিকটা বইয়ের একদম অধ্যায়ের একদম শেষ প্রান্তে আছে। তো স্বাভাবিকভাবে ওই প্রান্তের যে টপিকটা, ওটা তোমার বুঝতে অনেক বেগ পেতে হবে। কারণ ওই টপিকে অনেক কিছুই শর্টকাটে লেখা হবে, যেগুলো প্রথমের দিকে বর্ণনা করে ফেলা হয়েছে, হ্যাঁ। তাহলে আমরা কি করব? আমরা করব হচ্ছে আহ শুরুর দিকে টপিক দিয়ে শুরু করব। তো যখন আমার ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ হয়ে আসবে তখন তুমি একটা কনফিডেন্স পেয়ে যাবা যে আমি তো অনেক ইম্পর্টেন্ট পড়া পড়ে ফেলছি। তখন গিয়ে তুমি করবা কি, ইম্পর্টেন্টের বাইরে একটু কম ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আরেক সাইকেলে শুরু করবা। মানে 3 সাইকেলে পড়াটা পড়বা, প্রথম সাইকেলে ইম্পর্টেন্ট গুলো পড়বা, দ্বিতীয় সাইকেলে তার চেয়ে কম ইম্পর্টেন্ট, তৃতীয় সাইকেলে জাস্ট হালকা একটু কি করবা, ওভারভিউ করবা যে কোনো কিছু বাদ পড়ে গেছে কিনা। বাদ পড়ে গেলেও এটা এনশিওর করে ফেলবা। তাহলে আমরা বড় চ্যাপ্টার গুলো পড়বো এইভাবে, আর ছোট চ্যাপ্টার গুলো তোমার যেভাবে সুইটেবিলিটি সেভাবে পড়তে পারো। আচ্ছা, এখন এভারেজ স্টুডেন্টদের কথা কেন বলতেছি, কারণ এভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যাবে যে তারা তো আসলে ক্লাস কম করছে। তো তাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে তোমার আহ, এগুলো পড়তে গিয়ে, ধরো এই যে আদর্শ গ্যাস কাকে বলে, এই এই টপিকটা তুমি পড়তেছো, এটা পড়তে গিয়ে তোমার একটু বুঝতে কষ্ট হচ্ছে। তো যেহেতু পরীক্ষার একদম দ্বার প্রান্তে আসো, এখন তো আসলে তোমার বেসিক দেখার সময় নাই। সো তুমি যেটা করবা সেটা হচ্ছে কোনো একটা ইন্ডিভিজুয়াল লাইনে যদি বুঝতে প্রবলেম হয়, চেষ্টা করবা ওইটা কই থেকে আসছে একটু দেখার। বাট ওই চেষ্টা করতে গিয়ে যাতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট না হয়, তুমি কি করবা, ওই জিনিসটা একটু মেমোরাইজ করে রাখার চেষ্টা করবা। তাহলে ওই লাইনটা যদি তুমি একটু মেমোরাইজ রাখো, পরের গুলো দেখা যাচ্ছে আগের লাইনগুলো কি হয়েছে সেটাও তুমি বুঝছো, পরের লাইনে কি হয়েছে সেটাও তুমি বুঝছো। জাস্ট ওই একটা জিনিস তোমার বুঝতে কষ্ট হচ্ছে। চেষ্টা করবো, আমাদের চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি থেকে পুরো একটা ছবি তুলে বলবা যে এটা এখানে এই লাইনটা আমার বুঝতে সমস্যা হচ্ছে। বুঝাই দিতে পারলে ফাইন, বা তুমি চেষ্টা করবা, বুঝতে পারলে তো ফাইন, বাট চেষ্টা করতে গিয়ে যাতে 2 ঘন্টা সময় নষ্ট না হয়, 1.5 ঘন্টা আধা ঘন্টা, মানে এমন জেদ যাতে না আসে যে না আমি তো মহান সায়েন্টিস্ট, আমার এটা, আমি যদি এটা কনসেপ্ট ক্লিয়ার করে না যাই কিভাবে হবে, হ্যাঁ। এটা করা যায়।
তোমার পরীক্ষা। এটা আগে হলে মানা যাইতো, কিন্তু এখন পরীক্ষা, এখন তোমার যেটা করতে হবে দ্রুত পড়া শেষ করতে হবে। তো ওই জিনিসটা একটু মেমোরাইজ করে আগাবা। আবার এরকম মেমোরাইজিং ব্যাপারগুলো যাতে এতই বেশি না হয় যে তোমার মূল জিনিসটাই আসলে মুখস্থ করতে গিয়ে মূল পড়াগুলো তুমি ভুলে গেলে, এটাও যাতে না হয়, এটাও এনশিওর করা লাগে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা অধ্যায়, কোন একটা অধ্যায় কিভাবে পড়বো সেটা কিন্তু আমরা বুঝে ফেললাম, এবং কোন কোন অধ্যায়গুলো পড়বো সেটা তো আমরা বলছি, আবার বলবো, সমস্যা নাই। তাহলে মোটামুটি আমরা ইন জেনারেল অনেক আলোচনা করে ফেললাম। এখন আমরা যেটা করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি যে আমার কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। তো সর্বপ্রথম আমাদের রাসায়নিক পদার্থের অবস্থা। আচ্ছা, এর আগে একটা কথা বলি, আমরা এখানে যে হোক দাগ দিয়ে যেগুলো দাগিয়ে দিয়েছি এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আমার অ্যানালাইসিস অনুযায়ী আর কি। সো যারা, যাদের প্রিপারেশন খুবই কম, যারা একদম যেগুলো না পড়লেই নয় ওইগুলো চাচ্ছ, তাদের জন্য আমি বলবো এটা। তার মানে এই না যে এগুলো থেকে তুমি সব কমন পাবা, সব কমন এখান থেকে পাবা না। সাজেশন থেকে অবশ্যই আমরা এটা এনশিওরিটি দিতে পারি ম্যাক্সিমাম কমন তোমরা পাবা। এটা একদম তোমরা নিশ্চিন্ত থাকো, কোনো ধরনের এনি কাইন্ড অফ ডাউট তোমরা হোল্ড করবে না। ঠিক আছে, সাজেশন থেকে তোমরা এটা ধরেই নাও, সাজেশন থেকে তোমরা ফুল কমন পাবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, তো তবুও অনেকের জন্য সাজেশনটাও অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ তারা দেখা গেল আগে ভালো করে পড়াশোনা করে নাই। সো তোমরা আগে এই জিনিসগুলো শেষ করবা, বা যারা আগে সাজেশন ফলো করছো বা পড়াশোনা করছো তোমরা আগে এই জিনিসগুলো শেষ করবা, কারণ এই জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এখান থেকে দেখবা তুমি অধিকাংশ প্রশ্ন পাচ্ছ, এর বাইরে থেকেও প্রশ্ন আসবে, তবে এখান থেকে দেখবা অধিকাংশ প্রশ্ন আসতেছে। সো এটা হচ্ছে প্রথম কথা। এরপর দ্বিতীয় কথা, এখানে আমি তেমন কিছু আসলে ওইভাবে দাগাই দেই নাই, তবু আমি কয়েকটা দাগাই দিচ্ছি, তোমরা এগুলো মার্ক করে রাখতে পারো আর কি। তো সর্বপ্রথম আমাদের পদার্থ কি, পদার্থের ভৌত রাসায়নিক অবস্থা, এটা একটু কম ইম্পর্টেন্ট, তবে ইম্পর্টেন্ট হচ্ছে আমার এটা। দেখো, এটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ। পদার্থের ভৌত অবস্থা সমূহ কি কি, কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের মধ্যে পার্থক্য, এটা আমরা ছোটবেলা থেকেও যদিও পড়ে আসতেছি, তবে এখানে আরেকটু কেমিস্ট্রির ভাষায় লেখা লাগবে। ছোটবেলা থেকে আমরা তো আসলে খুবই শর্টকাটে পড়ছি এবং খুবই ফিগার আউট করা কথাবার্তা পড়ছি। বাট আমরা তো আসলে কেমিস্ট্রি স্টুডেন্ট, যেহেতু আমাদের কেমিস্ট্রির রেসপেক্টে অনেক জ্ঞান লাগে, সো একটু ভালো করে না লিখে নাম্বার দিবেন, হ্যাঁ। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট আছে। প্লাজমা সম্পর্কে পড়তে পারো, প্লাজমাও ইম্পর্টেন্ট, তবে তুলনামূলক কম ইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্ট বলা যায়, লেস ইম্পর্টেন্ট না। এরপর তরল স্ফটিক পড়তে পারো, তবে এখানে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে এটা আন্ত আণবিক এবং অন্ত আণবিক, দুইটা আলাদা জিনিস, এবং এই দুইটা জিনিস বুঝতে হবে। তো পুরো জিনিসের মধ্যে আমি এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে পারি, বাকিগুলোও তুমি পড়তে পারো, কারণ এখানে দেখো এই চ্যাপ্টার থেকে আসলে যেহেতু প্রশ্ন হয় নাই, যে কোনো ধরনের প্রশ্নই আসতে পারে, তবে আসলে এর মধ্যে থেকে আসার সম্ভাবনা বেশি আর কি, কারণ অধ্যায়গুলোর এই টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে দুইটা টপিক আমি বললাম। আচ্ছা, এরপর এখান থেকে তো দাগানো দেখতেছোই যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, এই টপিকগুলো অবশ্যই তোমরা পড়বা। এরপর স্থিতিশক্তি গতিশক্তি কি, এটা জাস্ট এক্সট্রা হিসেবে তুমি সংজ্ঞা হিসেবে পড়তে পারো, স্থিতিশক্তি গতিশক্তি কি। আর সমীকরণ প্রতিপাদন করো, এটা আসলে গুরুত্বপূর্ণ বলা যায়, মানে যেগুলো হলুদ মার্ক করা আছে তারপরে যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ বলি তাহলে এটা গুরুত্বপূর্ণ বলা যায় আর কি, হ্যাঁ। সো এটা একটু পড়বা এক্সট্রা ভাবে, আর হলুদ মার্ক করা তো অবশ্যই আমরা পড়বো। এরপর প্রসারণ কম্পন সংখ্যা, বক্র কম্পন সংখ্যা, এটা পড়তে পারো আর কি। এটাও পড়বা তো সবই, জাস্ট আমি গুরুত্বপূর্ণগুলো দেখাচ্ছি। এটা একটু কম গুরুত্বপূর্ণ, মানে অন্যগুলো তুলনায় যেগুলো আছে সবই গুরুত্বপূর্ণ, তবে হলুদ গুলো তুলনায় কম গুরুত্বপূর্ণ। ম্যাক্সওয়েলের বেগ বন্টন সূত্র, আহ, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ বলা যায়, মোটামুটি মানে গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা সামনে আগাই, এই জিনিসগুলো আমরা বুঝছি। এরপর আসো বাস্তব গ্যাস বলতে কি বোঝায়, আদর্শ গ্যাস গ্যাস বলতে কি বোঝায়, এটা আসলে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। বাস্তব গ্যাস কি, আদর্শ গ্যাস কি, সবচেয়ে বেশি আসে আদর্শ গ্যাস কাকে বলে। সো এগুলো জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে, ভালো করে পড়া লাগবে তোমাদের। এরপর গ্যাসের গতিতত্ত্বের মৌলিক শিখার যোগ্য লেখো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। তোমরা ইতিমধ্যে জানো গ্যাসের গতিতত্ত্বের কিছু স্বীকার্য আছে, এই জিনিসগুলো আমাদের একটু জানা লাগবে। এরপর আদর্শ গ্যাসের এই যে এই জিনিসটা, আদর্শ গ্যাসের সরি, অতি নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে।
সো এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের অবশ্যই পড়া লাগবে। এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, হ্যাঁ। সো এটা নানাভাবে প্রশ্ন আসতে পারে, এই যে নিচে যে প্রশ্ন দেখতেছো এটা আর এটা সেম প্রশ্ন, এভাবে আসতে পারে। অথবা আসতে পারে কি কি শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে। হ্যাঁ, তাহলে ও না, এটা আলাদা প্রশ্ন, এটা আলাদা প্রশ্ন, যাই হোক। তো তোমার আসতে পারে যে কি কি শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এভাবে প্রশ্ন আসতে পারে, নানাভাবেই প্রশ্নটা আসতে পারে। সো তোমরা যারা কনসেপ্টটা বুঝবে তখন তোমাদের জন্য প্রশ্ন একটু ঘুরাই দিলেও বুঝতে এত বেশি প্যারা হবে না আর কি, হ্যাঁ। অনেক বেশি ঘুরাবে না, ভয় পাওয়ার কিছু কারণ নেই, জাস্ট এমন ভাবে ঘুরাবে যেটা তোমাদের জন্য বোধগম্য আর কি। এরপর বাস্তব গ্যাস গ্যাস আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কি কি। এখানে শুধু কারণ তুমি পয়েন্ট আউট করে 10টা কারণ লিখে দিলা তা কিন্তু হবে না, কারণগুলো একটু ব্যাখ্যা করা লাগবে। যে ধরো তুমি একটা কারণ বললা, ওই কারণটা কেন আসলে কিভাবে প্রভাবিত করতেছে এই জিনিসটা ব্যাখ্যা করা লাগবে, এবং খুব সম্ভবত এখানে একটা গ্রাফও আছে, এই গ্রাফটাও তোমাদের আঁকা লাগবে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমরা যদি গ্রাফ আঁকাও আর কি, গ্রাফ বা কোনো একটা ডায়াগ্রাম, তোমার যদি সময় থাকে, ইফ ইউ হ্যাভ লটস অফ টাইম, দেন ইউ ক্যান আর্ট ফর্মালি, তুমি ফর্মালি আঁকতে পারো, সুন্দর করে আঁকতে পারো, পেন্সিল স্কেল এইসব ব্যবহার করে আঁকতে পারো। বাট তোমার যদি সময় কম থাকে, তোমার যদি মনে হয় যে সময় অপচয় হচ্ছে, সিম্পলি তুমি কলম দিয়ে আঁকলেও স্যার ওইটা অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ। কলম দিয়ে স্কেল দিয়ে আঁকলেও স্যার ওইটা অ্যাকসেপ্ট করবে। তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কোন গ্রাফ কি শো করতেছে, কোন গ্রাফ তোমার গ্রাফ আঁকার তো মূল উদ্দেশ্য আছে, তাই না? গ্রাফ আঁকার তো মূল উদ্দেশ্য আছে, তুমি ওইখানে ধরো ক্রিটিক্যাল পয়েন্ট দেখাও, যে এটা ক্রান্তি সন্ধি তাপমাত্রা এই জায়গাটা বোঝায়, হ্যাঁ। তা বা তুমি বলতে পারো যে সমচাপের গ্রাফ, যে এটা সমচাপের গ্রাফ বোঝায়। তো প্রত্যেকটা গ্রাফে কিছু জিনিস আছে যেগুলো এনশিওর করা ফরজ, ওই জিনিসগুলো এনশিওর করে তুমি যদি আইকা দিতে পারো, তোমাকে ফুল মার্ক দিবে। বাট ট্রাই করবা একটু সুন্দর করে আঁকার। কিন্তু যদি তোমার কাছে সময় না থাকে, তখন গিয়ে আমি বলবো যে তুমি জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বা ইম্পর্টেন্ট জিনিসগুলো এনশিওর করে তুমি গ্রাফটা এঁকে দাও, তাহলেই স্যার ফুল মার্ক দিবে। আচ্ছা, তাহলে আদর্শ গ্যাস বাস্তব গ্যাস আর পিভি ইকুয়াল এনআরটি খুবই ইম্পর্টেন্ট, তা তো জানোই। আহ পিভি ইকুয়াল কেটি থেকে পিভি ইকুয়াল আরটি রূপান্তর করা যায়, এটা একটু কম ইম্পর্টেন্ট। তবে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পিভি ইকুয়াল 1/3 এমএনসি স্কোয়ার, হ্যাঁ। তো এটা এভাবে যে কোনো ভাবেই আসতে পারে, তবে বেশি আসে হচ্ছে 1/3 এমএনসি স্কোয়ার দিয়ে এই জিনিসটা। তবে যে কোনো এটা দিয়েও আসতে পারে, এটা দিয়েও আসতে পারে। আর পিভি গামা ইকুয়াল ধ্রুবক, এটা আসতে পারে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আরেকটা শিখে নিবা, টিভি গামা -1, তাই না? এমনই তো হওয়ার কথা, ওইটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তবে এইটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা এখানে আছে এটা বেশি গুরুত্বপূর্ণ, পাশাপাশি তোমাদের যাদের একটু ভালো প্রিপারেশন নিতে চাচ্ছ তোমরা ওইটাও শিখে নিবা। আচ্ছা, টিভি গামা-1 ডিভাইড বাই গামা, খুব সম্ভবত। আচ্ছা, দেখাও যে আংশিক চাপ মূল ভগ্নাংশ আর মোট চাপের সমান, গুণফলের সমান, তো এটাও গুরুত্বপূর্ণ, এটা তো দাগানো আছেই। আচ্ছা, গ্যাসের গতীয় সমীকরণ থেকে বর্গমূল গড় বর্গবেগের সমীকরণ, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। এটা যাদের অ্যাডভান্স, যারা একটু ভালো প্রিপারেশন নিতে চাচ্ছ তোমরা অবশ্যই এটা পড়বা, গুরুত্বপূর্ণ। এরপরেরটাও গুরুত্বপূর্ণ, ব্রাউনীয় গতি গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ। তবে যারা একদম দেওয়ালে পিঠ থেকে গেছে তারা হলুদ গুলো আগে শেষ করবা, হ্যাঁ। যেমন এখানে ব্রাউনীয় গতির চেয়ে এই দুইটা জিনিস বেশি গুরুত্বপূর্ণ, এই যে এই দুইটা জিনিস অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওকে। আচ্ছা, গড় মুক্ত চাপের ব্যস্তানুপাতিক, গড় মুক্ত পথ চাপের ব্যস্তানুপাতিক, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এটাও স্কিপ করার সুযোগ নাই, এটাও পড়তে হবে। আচ্ছা, এক মোল বাস্তব গ্যাসের জন্য ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন, এটা তো পূর্বাই হলুদ মার্কিং করা আছে। এখান থেকে এটা বেশি আসে পরীক্ষায়, টিভি এর যেটা এটা বেশি আসে, তবে টিসি এরটাও করে নিবা তোমরা, ওকে। এরপর মোলার গ্যাস ধ্রুবক, এরপর আর এর মান নির্ণয় করো, আর এর মাত্রা ও তাৎপর্য গুরুত্ব দেখো, এবং আর এর বিভিন্ন কয়েকটা তোমার কোন ইউনিটে আর কে কিভাবে প্রকাশ করা হয়, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবা। এটা কেন রাখার চেষ্টা করবা, তোমার এই যে এরকম কিছু অঙ্ক আসবে, এই অঙ্কগুলোতে তোমার আর এর বিভিন্ন ধরনের মাত্রা ইউজ করতে হইতে পারে, হ্যাঁ। সরি, আর বিভিন্ন এককের আর ইউজ করতে হইতে পারে, আর খুব সম্ভবত 3টা এককে আমরা পড়ে থাকি ক্লাস, অবশ্যই এগুলো পড়ানো হবে, পড়ানো হয়েছে আশা করি। সো ওই 3টা একটু মনে রাখার চেষ্টা করবো, কারণ এই অঙ্কগুলো করার সময় সবসময় তুমি একই সিস্টেমে করতে পারবে না, তোমার বিভিন্ন ইউনিটে অঙ্কের আনসার নিয়ে আসতে হবে। সো
এরপর এইগুলা গেলো, এবং এখান থেকে যে কোনো একটা অঙ্ক তোমরা পাবা, এটা মোটামুটি পাওয়ার সম্ভাবনা ধরে নিতে পারো 99%। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে যে কোনো একটা তোমরা পাবা, পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমি যে প্রশ্নগুলো দিছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আসার সম্ভাবনা বেশি। তবে সবচেয়ে বেশি আসে হলো এই জিনিসটা, আরএমএস বেগ, নাইট্রোজেন আর অক্সিজেন, এই দুইটার আরএমএস বেগ সবচেয়ে বেশি আসে। তোমাদের ভাগ্য ভালো হলে এই দুইটার মধ্যে, সরি, তোমাদের ভাগ্য ভালো হলে এই যে এই দুইটার মধ্যে যে কোনো একটাই চলে আসবে। হ্যাঁ, এই দুইটার মধ্যে যে কোনো একটাই চলে আসবে ইনশাআল্লাহ। আমি দোয়া করে দিলাম যাতে এই দুইটার মধ্যে যে কোনো একটা চলে আসে আর কি। আর বরাবরের মতো এই জিনিসগুলো তো আসলে বলার অবকাশ রাখে না যে কতটুকু ইম্পর্টেন্ট, কারণ আমরা শুরুই করি এই জিনিসগুলো দিয়ে। তো এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো। ওকে, এখানে আসলে অনেক কোয়েশ্চেন আছে, আমি একটু কোয়েশ্চেন গুলো দেখি। Obsession শেষ হলো। আচ্ছা, ধ্রুবক সাজেশন শেষ করেছো, ম্যাথ পড়া হয়নি। ওকে, ম্যাথ অবশ্যই পড়া লাগবে, আমি তো বললামই যে ম্যাথ তোমরা পড়বা। একটু বই অ্যানালাইসিস করে কোন ম্যাথ গুলো বেশি আসতেছে ওই ম্যাথ গুলো একটু তোমরা পড়বা আর কি। হ্যাঁ, আমরা ধ্রুবক সাজেশনে আসলে সব ম্যাথ অ্যাড করি নাই, কারণ ম্যাথ হচ্ছে আমাদের কম আসে পরীক্ষায়। মাথায় রেখো, ম্যাথ তো কম আসে, আসে না একদম না, তা তা না, কিন্তু কম আসে। সো আমরা যদি ধরো ম্যাথ সহ ইনপুট করি আমাদের সাজেশনটা আসলে অনেক বড় হয়ে যাবে, যেটা আসলে দেখা যাচ্ছে এভারেজ স্টুডেন্টদের জন্য একটু হতাশার কারণ হতে পারে। তারা যদি দেখে যে আসলে সাজেশনই যদি এত বড় হয়, তাহলে তো আসলে আমার জীবন, জীবন মরণ সবই লস, আমি পড়বো কখন, আমি পরীক্ষা দিব কখন। তো আমরা যখন আমাদের জায়গা থেকে চিন্তা করি না, আসলে আমাদের অনেক কিছু চিন্তা করা লাগে। হ্যাঁ, আমরা আসলে আহ সবারটা চিন্তা করে সবারটা মাথায় রেখে আমাদের আগানো লাগে, ঠিক আছে। তো ওই কারণে আমরা আসলে ম্যাথ এত বেশি অ্যাড করি নাই। সো তোমরা আমাদের বাইরে যেসব ম্যাথ হচ্ছে একটু আসছে পরীক্ষায়, ওইগুলো একটু পড়ে ফেলবা। যেগুলো আসে নাই ওইগুলো আপাতত পড়ার দরকার নাই, যেগুলো বারবার পরীক্ষায় আসে বা আসছে, বা তোমার কাছে, তুমি তো ভাই এখন অনার্সে পড়ো, তোমার তো অনেক আইডিয়া আছে যে তোমার কোনগুলো আসলে ইম্পর্টেন্ট জিনিস দেখলে তো কিছুটা প্রেডিক্ট করতে পারো, তাই না? সো তোমার কাছেও যেটা ইম্পর্টেন্ট মনে হয় এবং সেই সাথে যেগুলো পরীক্ষায় বারবার আসে ওগুলো একটু করে ফেলবা, তাহলে তোমার ম্যাথের প্রিপারেশনটা ওখান থেকে হয়ে গেল। আর ধ্রুবক সাজেশন পড়ছো, আলহামদুলিল্লাহ ভালো, এখান থেকে ফুল কমন পাবা ইনশাল্লাহ। ধ্রুবক সাজেশনের বাইরে কিছু পড়তে হবে কিনা সেই উত্তরে যদি আমি বলি, সেক্ষেত্রে এই যে 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 চ্যাপ্টারের নামগুলো আমি বললাম, যে এই চ্যাপ্টারে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চন আছে যেগুলো থেকে আসলে বিগত বছরে প্রশ্ন হয়নি, যার কারণে আমরা ধ্রুবক সাজেশনেও অনেক কিছু তুলতে পারিনি। হ্যাঁ, কারণ আমাদের ওই যে বললাম যে আমাদের সাজেশনটা শর্ট করা লাগবে, আমরা বড় করলে সমস্যা আছে। তো ওই কারণে দেখা গেল যে যেগুলা ইম্পর্টেন্ট কিন্তু বিগত অ্যানালাইসিস অনুযায়ী কম আসছে, সেগুলো দেখা যাচ্ছে আমরা তুলি নাই। আবার অনেক আছে যেগুলো বিগত বছরে আসেই নাই, কিন্তু এইবার আসার সম্ভাবনা অনেক বেশি, ওইগুলো কিন্তু আবার আবার তুলে দিছি আমরা। হ্যাঁ, তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে, আমরা তো ক্লাসে যখন পড়াইছি, যে যারা ধ্রুবক সাজেশন অলরেডি শেষ করছো, আমি ধরে নিতে পারি যে তোমরা ক্লাস করছো, ক্লাসে তো আমরা বলে দিছি যে কোনগুলো ইম্পর্টেন্ট, ধ্রুবক সাজেশনের বাইরে ওই জিনিসগুলো পড়ো। আরো স্পেসিফিক বলতে গেলে যে যে চ্যাপ্টার গুলো আমি বললাম যে এক্সট্রা কিছু পড়াশোনা করা লাগবে, ওই চ্যাপ্টার গুলো আগে করো, ওই চ্যাপ্টারের এক্সট্রা ইনফরমেশন গুলো আগে পড়বা ধ্রুবকের বাইরে। তারপরে যদি ইউ হ্যাভ এনাফ টাইম, দেন ইউ ক্যান গো ফর অ্যানাদার চ্যাপ্টার। বাট আমি সাজেস্ট করি না এই কারণেই, তুমি ধ্রুবকটা আগে ভালো করে প্রিপারেশন নাও, একদম হার্ড কোর প্রিপারেশন নাও। যদি তোমার মনে হয় যে হ্যাঁ এখান থেকে যাই আসুক যেভাবে আসুক আমি পারবো ইনশাল্লাহ, ওকে ফাইন, তখন গিয়ে তুমি আগাও। বাট আগে ধ্রুবকটা তুমি ভালো করে শেষ করো, ধ্রুবকটা আগে ভালো করে পড়ো। ধ্রুবকের উপর যদি তোমার স্ট্রং প্রিপারেশন থাকে তখন গিয়ে তুমি আগাও। আচ্ছা, এই আমার কথাবার্তা কি একটু বিরক্ত লাগতেছে? দেখি একটু ইয়ে করো, মেসেজ দাও। আচ্ছা, অনেকেই তো আছে দেখি, যদিও সকাল সকাল, আই এম সরি ফর দ্যাট, যে তোমাদের আসলে যেটা সময় আর কি, পড়াশোনার সময় রাত্রে আমি ক্লাসটা নিতে পারিনি, আমার আসলে খুবই ব্যস্ততা, এবার আগামীকালও পরীক্ষা আছে না। সো যার কারণে গতকালকেও নেওয়ার কথা ছিল, গতকালকে নিতে পারিনি সমস্যার কারণে, আমাদের বিদ্যুৎ বিভ্রাট জনিত সমস্যা ছিল। সো ওই কারণে আজকে সকাল সকাল নেওয়া লাগতেছে। যারা করতেছো তারা তো করতেছোই, আর যারা হচ্ছে করতে পারতেছো না তারা রেকর্ডটা দেখে নেবা। যাই হোক, পরবর্তী ক্লাসগুলো আমরা চেষ্টা করব রাতে নিব, এবং তোমাদের সাথে সরাসরি একটা ক্লোজ ইন্টারাকশন আমরা ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা আবার আমাদের সেই জায়গায় ফিরে যাই। ওকে, এই জিনিসটা গেল। তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের গেল। এরপরে আসো আমরা তরল দ্রবণ। আচ্ছা, তরল দ্রবণ নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আমাদের তরল দ্রবণে কিছু কিছু অনেক জিনিসই পড়ানো হয়েছে,
মেনলি ইম্পর্টেন্ট জিনিসগুলো বেশি পড়ানো হয়েছে, ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ায় দেওয়া হয়েছিল। এর মধ্যে খুব সম্ভবত আমাদের মোটামুটি এখানে আমাদের শাহাদাত স্যার উনি পড়াইছিলেন। এরপরে আমি কয়েকটা টপিক আসলে পড়াইছিলাম। শেষের দিকে আসলে সময় স্বল্পতার কারণে আমরা ওইভাবে আসলে জিনিসটা দিতে পারিনি। আমরা আন্তরিকভাবে এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। তবে তোমাদেরকে আসলে হতাশাগ্রস্ত হতে বলবো না এই কারণেই, কারণ আসলে ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমরা যে কন্টেন্ট দিয়েছি মোর দেন এনাফ। বুঝতে পারছো? মোর দেন এনাফ। তোমরা যদি ওই কন্টেন্ট ভালোভাবে ইউটিলাইজ করো না, তোমাদের জন্য আসলে আর কিছু দরকার হয় না। এই চ্যাপ্টারটা যদি পুরোটাই তোমরা বাদ দাও তাও তোমাদের আহামরি ক্ষতি হবে না। কিন্তু আমরা পড়িয়েছি, হ্যাঁ, আমরা যতটুকু সম্ভব ছিল আমরা আসলে যতটুকু না করলে নয় ততটুকু চেষ্টা করেছি। আহ এর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট কি কি দেখো। আদর্শ অনাদর্শের দ্রবণের বৈশিষ্ট্য, এটা একটু পড়বা, হ্যাঁ, এটা আসলে হলুদ মার্ক আমি করি নাই, কিন্তু তোমরা এটা একটু পড়বা, এটা ইম্পর্টেন্ট। কারণ এটা এই অধ্যায়ের একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট। এই কনসেপ্টটাই যদি তোমরা না বুঝো তাহলে হচ্ছে দেখা যাবে তোমাদের অনেক কিছুই বুঝতে কষ্ট হচ্ছে। এবং পাশাপাশি যেহেতু এটা একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট, প্রশ্ন আসে মাঝে মাঝে এবং যে কোনো সময় আসতেও পারে। এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু পড়বা। কিসের বাইরে? হলুদ মার্কিং এর বাইরে একটু গুরুত্ব দিয়ে পড়বা। সান্দ্রতা গুণাঙ্ক নির্ণয়ের পদ্ধতি, এটা পড়তে পারো, পড়বা তো সবই। আচ্ছা, তরলে গ্যাসীয় পদার্থের হেনরির সূত্র অবশ্যই ইম্পর্টেন্ট। এরপরে আমাদের অসমোসিস এবং ডিফিউশন বা ব্যাপন, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এগুলোর সঙ্গে আসতে পারে, এগুলোর পার্থক্য আসতে পারে, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু পড়বা। তরলের সান্দ্রতা, সান্দ্রতা গুণাঙ্ক কাকে বলে পড়বা অবশ্যই। তাপমাত্রার প্রভাব পড়বা, কলিগেটিভ প্রপার্টি, কলিগেটিভ ধর্মাবলী কি কি এবং এগুলার কনসেপ্ট কি কি একটু ভালো করে পড়বা। এই অধ্যায়ে কলিগেটিভ প্রপার্টি একটু ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, কলিগেটিভ প্রপার্টিটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সম্পর্কিত রাউটের সূত্র বিবৃতি। আচ্ছা, রাউটের সূত্রের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা জাস্ট বিবৃতিটা পড়বা আর একটু ব্যাখ্যাটা পড়বা, হ্যাঁ, আর ম্যাথমেটিক্যাল ইয়াটা টার্মটা জাস্ট একটু মনে রাখবা। ম্যাথমেটিক্যাল টার্ম ডিরাইভেশন আপাতত আহ, না পড়লেই বেটার হয়। যারা পড়ছো পড়ছো তাহলে তাদের জন্য ভালো। বাট রাউটের সূত্র জাস্ট বিবৃতিটা পড়বা, যে সে কি বলছে আসলে কিসের সাথে কিসের সম্পর্ক, এই জিনিসটা পড়বা। আর হচ্ছে তোমার ব্যাখ্যাটা পড়বা আর কি। ব্যাখ্যা বলতে যে এই জিনিসটা আসলে কিভাবে ওয়ার্ক করে। তো তুমি যখন সূত্রটা বিবৃতিটা বুঝতেছো তখন তোমার ব্যাখ্যাটা লেখা আমার কঠিন কিছু না আর কি, হ্যাঁ, এটা নিজের মতো করে বানিয়ে লিখতে পারবা কমন জিনিসগুলা ইনপুট করে আর কি। তাপমাত্রা বনাম বাষ্পচাপ বক্ররেখার সাহায্যে স্ফুটনাঙ্ক নির্ণয়। আচ্ছা, এটা একটু কম ইম্পর্টেন্ট, দেখতে পারো। উদাহী পদার্থের দ্রবণে রাউডের সূত্র প্রযোজ্য নয়, কম ইম্পর্টেন্ট, তবে দেখতে পারো। তবে রাউটের সূত্র থেকে মেনলি পড়বা হচ্ছে এই জিনিসটা, বিবৃতি পড়বা আর ব্যাখ্যা করো এই জিনিসটা, বা এর সাথে ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন রাউটের সূত্র থেকে যদি আসে তাহলে আসতে পারে জাস্ট এরকমই, যে বিবৃত করো এবং ব্যাখ্যা করো। তো দেখা গেল বিবৃতি তো তুমি করবাই, পাশাপাশি ব্যাখ্যাতে গিয়ে তোমার ওই একটু ম্যাথমেটিক্যাল টার্ম গুলো এক্সপ্লেন করে দিতে হবে, যে সূত্রটা এরকম, এখানে এটা অমুক, ওইটা তমুক, এই টাইপের ব্যাপার স্যাপার। বুঝতে পারছো? প্রমাণ করো দ্রবণের বাষ্পচাপে দ্রাবকের মূল ভগ্নাংশ সমান। পড়ো, এগুলো অবশ্যই পড়বা। বাট ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো সেগুলো তো বললামই। তরলের পৃষ্ঠটানের উপর তাপমাত্রার প্রভাব, এটা একটু দেখতে পারো। এটা একটু ইম্পর্টেন্ট বলা যায়, একটু ইম্পর্টেন্ট। মোলারিটি খুবই ইম্পর্টেন্ট, তাপমাত্রার উপর নির্ভরশীল এবং কেন, খুবই ইম্পর্টেন্ট। এরপর ঘনমাত্রা, এরকম প্রশ্ন আসতে পারে, ম্যাথমেটিক্যাল টার্ম, এগুলো একটু দেখবা। তবে ম্যাথ বেশি আসবে আগের চ্যাপ্টার থেকে, হ্যাঁ, এটাও মাথায় রাখবে। আর পিএস বাফার থেকে ম্যাথ বেশি আসবে। আমার আগের চ্যাপ্টার যেটা ছিল এটা থেকে ম্যাথ বেশি আসবে। এটা থেকে আমি বললামই তো যে এই তিনটার মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা অনেক বেশি। আরো স্পেসিফিক বলতে গেলে এই দুইটার মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা 90%, হ্যাঁ, এই দুইটা থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা 90%। তো এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে, আসলে তারপর পিএস বাফার থেকে আসবে, হ্যাঁ, অন্যান্য চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা একটু কম। এই চ্যাপ্টার থেকে এটা একটু দেখতে পারো, এটার আশেপাশের কিছু অঙ্ক দেখতে পারো। মোলারিটি এগুলো তো আগেই দেখছি। আর এখান থেকে উৎকম তাপমাত্রা, এটা একটু এক্সট্রা ভাবে দেখবা, এটা দাগানো নাই, এটা একটু এক্সট্রা ভাবে দেখবা। অসমোটিক প্রেসারের একটা ম্যাথ দেওয়া আছে, দেখবা। আচ্ছা, এরপর আসো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা। সর্বপ্রথম আমাদের যেহেতু এই অধ্যায়ের নামই রাসায়নিক সাম্যাবস্থা,
তো সাম্য অবস্থা নিয়ে যারা আমার ক্লাস করছো দেখছো যে সাম্য অবস্থা নিয়ে শুরুতে আমি অনেক কথা বলছি, উভমুখী বিক্রিয়া নিয়ে অনেক কথা বলছে শুরুতেই। সো এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় না আসলেও ইম্পর্টেন্ট, পরীক্ষায় কম আসলেও এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কোনো সময় আসতে পারে। সাম্য অবস্থা বলতে কি বুঝো, কখন আমরা সাম্য অবস্থা বলতে পারি, সাম্য অবস্থায় রাসায়নিক বেগ বিক্রিয়ার হার আসলে কেমন হয়, হ্যাঁ, সাম্য অবস্থায় আসে কিভাবে, কখন গিয়ে সাম্য অবস্থায় উপনীত হয়, তারপর হচ্ছে আমার একমুখী বিক্রিয়া কি, উভমুখী বিক্রিয়া কি, উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় কিভাবে কনভার্ট করব। এই জিনিসগুলা যদিও পরীক্ষায় কম আসে, বাট খুবই খুবই ইম্পর্টেন্ট পড়া লাগবে। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায়টা বেস করে আছে ওইগুলোর উপর। আচ্ছা, এরপরে স্টয়কিওমেট্রি একটু কম ইম্পর্টেন্ট, একটু দেখতে পারো। এটা হচ্ছে মূলত তোমার ওই আমরা বিভিন্ন কেমিস্ট্রির মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন ধরনের কি করি, গণনা করি আমরা। 9-10-এ খুব সম্ভবত 6 নাম্বার চ্যাপ্টার ছিল কেমিস্ট্রি বইয়ের, রাসায়নিক গণনা এই টাইপের একটা বই ছিল। ওইটাই মূলত হচ্ছে আমাদের স্টয়কিওমেট্রি। হ্যাঁ, বিভিন্ন ধরনের গণনা। আচ্ছা, ভরকীয় সূত্র বিবৃতি, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। গাণিতিক যে এক্সপ্রেশন, সব এক্সপ্রেশন পড়বা, ভালো করেই পড়বা। হ্যাঁ, আসার সম্ভাবনা অনেক বেশি। সাম্য ধ্রুবক কি, আংশিক চাপে সাম্য ধ্রুবক, এরপর আংশিক ঘনমাত্রা সাম্য ধ্রুবক, এই জিনিসগুলো পড়বা অবশ্যই। সাম্য ধ্রুবক কি এখানে আমি আলাদাভাবে এটা মার্ক করি না, কারণ নিচে আমি ক্যাপিকেসি দিয়ে মার্ক করে রাখছি। হ্যাঁ, ক্যাপিকেসি দিয়ে মার্ক করে রাখছি, ওই কারণে আমি আর এখানে আলাদাভাবে করি না। এই যে দেখো এখানে ক্যাপিকেসি, কেপিকে এক্স, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেপিকে এক্স এর মধ্যে সমীকরণ, এটাও ইম্পর্টেন্ট। মধ্য কথা তুমি, আমি বলতে পারি যে এই পুরোটা ইম্পর্টেন্ট। কেপি কেসি কে এক্স এটা ইম্পর্টেন্ট। এর মধ্যে কেপির সমীকরণ প্রতিপাদন করাও আসতেছে, কেসির সমীকরণও আসতেছে, কে এক্স এর সমীকরণও আসতেছে, মোটামুটি সবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেপি কেসি কে এক্স রিলেটেড যা যা আছে সবই ইম্পর্টেন্ট। আর তোমার যদি প্রশ্ন এরকম আসে, তার মানে প্রত্যেকটা প্রতিপাদন করে তারপর সম্পর্ক স্থাপন করবা, ব্যাপারটা টা না, আবার ভুল ভাবে নিও না। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। সম্পর্ক স্থাপন বললে তুমি কেসির সমীকরণ লিখবা, কেপি এর সমীকরণ লিখবা, কে এক্স এর সমীকরণ লিখবা, এরপর এগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে দিবা। বা কেপির সমীকরণ বা কেসির সমীকরণ লিখে ওখান থেকে কিভাবে, প্রথমে কেপির সমীকরণ থেকে কিভাবে কেসি নিয়ে আসবা, কেসি থেকে কিভাবে কে এক্স নিয়ে আসবা, জাস্ট এটা দেখাবা। ঠিক আছে। সো অনেকে বলবা যে ভাই আপনি বলছিলেন যে কেসির সমীকরণ প্রতিপাদন করো, কেপি করো, কে এক্স করো, এরপর সম্পর্ক স্থাপন করো, না এটা না, এটা জাস্ট তোমাদেরকে বোঝার জন্য বলছি। আচ্ছা, তো পরীক্ষায় এই জিনিসগুলো একটু বেশি আসে। PCl5 এর ক্ষেত্রে কেপিকেসির সমীকরণ, তারপর N2O4 এর ক্ষেত্রে কেপিকেসির সমীকরণ, তারপরে এই যে এটার ক্ষেত্রে অ্যামোনিয়া তৈরি হেবারবস প্রণালী, তাই না? হেবারবস প্রণালীতে আমরা কি অ্যামোনিয়া তৈরি করি। হেবারবস প্রণালীর এই মুখস্থ, এই রিয়াকশনটা ঠাড়া মুখস্থ। হেবারবস প্রণালীর এই রিয়াকশনটা একদম তাপমাত্রা সহ মুখস্থ করে ফেলবা। ঠিক আছে। আচ্ছা, তো তোমার কেপিকেসির ইকুয়েশন আসতে পারে, সেটা তোমার যে কোনো বিক্রিয়া দিয়েই দিতে পারে। হ্যাঁ, বলতে পারে হেবারবস প্রণালী ইকুয়েশনে দেখাও, বলতে পারে তোমার অ্যামোনিয়ার ইকুয়েশনে দেখাও, বলতে পারে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজনে দেখাও। হ্যাঁ, হাইড্রোজেন আয়োডাইড দিয়েও আমাদের গুরুত্ব, খুবই জনপ্রিয় একটা বিক্রিয়া আছে। এরপর বলতে পারে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়া দিয়ে দেখাও। এনিথিং ক্যান বি পসিবল। মূল কনসেপ্ট হচ্ছে তোমার কেপি কেসি কে এক্স, এই তিনটার আগাগোড়া যা আছে সব পড়ে ফেলবা। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আগাগোড়া পড়বা, সেটা হচ্ছে লাসাতেলিয়ান নীতির যা যা আছে সবই আগাগোড়া পড়ে ফেলবা। তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব, একদম একদম আগাগোড়া তোমরা পড়ে ফেলবা, কোনটা কিভাবে আসলে ওয়ার্ক করে। আচ্ছা, এরপর বর্ণের নীতি একটু পড়তে পারো, একটু কম ইম্পর্টেন্ট, বাট পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, স্কিপ করার সুযোগ কম, তবে যাদের বেশি প্যারা তারা চাইলে স্কিপ করতে পারো। হেবারবস প্রণালীতে অ্যামোনিয়ার উৎপাদনে এই যে লাসাতিলিয়ান নীতির প্রয়োগ, যেটা একটু আগে বলছিলাম যে হেবারবস প্রণালী আসতে পারে, স্পর্শ পদ্ধতি আসতে পারে। স্পর্শ পদ্ধতি যদিও আসে না, স্পর্শ পদ্ধতিতে আমরা কি করি, সালফিউরিক অ্যাসিড তৈরি করি। হ্যাঁ, সো এটা যদিও আসে না, বাট আসতেও পারে। সো স্পর্শ পদ্ধতি, হেবারবস পদ্ধতি, আরেকটা কি যেন আছে, আরেকটা কি যেন আছে, নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করি, কেউ একজন বলো তো, নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করি, ওই প্রক্রিয়ার নামটা কি, কেউ একজন বলো। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা, উভমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া, ওই যে যেটা বললাম, এগুলো খুবই ভালো করে তোমাদের একটু পড়া লাগবে। এরপর বিয়োজন মাত্রা, এই জিনিসটা তো আসলে সরি সরি সরি, এই যে বিয়োজন মাত্রা এবং সাম্যাঙ্ক ধ্রুবক, এই জিনিসগুলো আসলে ওই আগের ওইখানের মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, তো এখানে আর আলাদাভাবে দাগানোর প্রয়োজন পড়তেছে না। এবার আসো আমরা পিএইচ ও বাফার। আচ্ছা, কেউ কি আনসার দিয়েছো?
কই, কেউ জানো না? নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করে কিসে, আমার তো এখন মাথায় আসতেছে না। হেবারবোস পদ্ধতি, স্পর্শ পদ্ধতি, আরেকটা কি, যাই হোক, মাথা জ্যাম হয়ে আছে, কাজ করতেছে না। কারো মনে পড়বে বললো? ওকে। তাহলে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটি বিবৃতি করো, খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানো। এবং এখানে সীমাবদ্ধতা কি কি, সীমাবদ্ধতা একটু কম ইম্পর্টেন্ট, তবে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটি বিবৃতি জাস্ট স্টেটমেন্ট, এটাও আসতে পারে। এরপর ব্যাখ্যা করো এবং প্রতিপাদন করো আসতে পারে, ঠিক আছে, মাথায় রাখা যাবে। প্রতিপাদনটাও তোমাদের শেখা লাগবে। দ্রাব্যতা গুণফলের অধঃক্ষেপণ নীতি ব্যাখ্যা করো, দ্রাব্যতা গুণফলের পার্থক্য আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট আছে মোটামুটি। যদিও বিগত বছরগুলোতে খুব সম্ভবত প্রশ্ন কম হয়েছে, বাট ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ। দ্রাব্যতা গুণফল কাকে বলে, আয়নিক গুণফল কাকে বলে, ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। তারপর দ্রাব্যতা গুণফলের যে এক্সপ্রেশন, এটা ইম্পর্টেন্ট। এরপর কেসি, কেএসপির সাথে কেআইপির একটা সম্পর্ক ছিল, যে কেএসপি থেকে কেআইপি মানে অধঃক্ষেপণ নীতি যেটা, এটা মেবি এখানে দাগানো আছে। আচ্ছা, দাগানো না থাকলে বলে দিচ্ছি, সমস্যা নেই, দাগানো থাকলে তো সামনে দেখবো। অধঃক্ষেপণ নীতি যেটা, হ্যাঁ, অধঃক্ষেপণ নীতি, যে কেপি থেকে কেএসপি থেকে কে একটু বড় হলে কি হয়, ছোট হলে কি হয়, হ্যাঁ, এই জিনিসগুলো একটু পড়া লাগবে। আচ্ছা, সম আয়ন প্রভাব, আহ পড়বা, সম আয়ন প্রভাব একটু পড়বা। আসার সম্ভাবনা আসলে কম, তবে ইম্পর্টেন্ট, যে কোনো মুহূর্তে দিতেও পারে, কারণ এটা বললাম তো যে এই টপিকটা আসলে, এখানে অনেক টপিক আছে যেগুলো আসে নাই বা আসার সম্ভাবনা একটু কম, তবে না পড়ার সুযোগ নাই, পড়তে হবে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো সময় চলে আসতে পারে, যে কোনো সময়। যতক্ষণ পর্যন্ত কারিকুলামে এটা আছে ততক্ষণ পর্যন্ত যে কোনো সময় চলে আসতে পারে। সো এই সময়ায়ন প্রভাবও ওয়ান অফ দ্যাট, ঠিক আছে। এরপর পানির আয়নিক গুণফল যথারীতি গুরুত্বপূর্ণ, পরিবাহিতা পদ্ধতিতে নির্ণয় করো, হ্যাঁ, নির্ণয় করো, এবং তাপমাত্রা প্রভাব, তাও পরিবাহিতা পদ্ধতিতে এটা নির্ণয় করবা, এবং কোন তাপমাত্রায় কত পানির আয়নিক গুণফল কত, এটা একটু মনে রাখার চেষ্টা করবা, হ্যাঁ। পিএইচ স্কেল কি, পিএইচ স্কেল 1 থেকে 14 হয় কেন, পিএইচ কিভাবে নির্ণয় করবা, পিওএইচ কিভাবে নির্ণয় করবা, তারপর বাফার দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করবা, হ্যান্ডারসন হাসেলবাগ ইকুয়েশনে কিভাবে আমরা ম্যাথ গুলো করি, এগুলো কিন্তু আমরা খুব ভালো করে করছি, আমরা খুবই ভালো করে করছি, পিএইচ চ্যাপ্টারে অনেক ম্যাথ করছি আমরা। সো এগুলো আমরা একটু ভালো করে করবো, ঠিক আছে। আচ্ছা, এরপর মৃদু এসিড তীব্র ক্ষারকের আত্ম বিশ্লেষণে পিএইচ সমীকরণ কি, এটা প্রতিপাদন করবা, ইম্পর্টেন্ট আছে। এরপর আমাদের বাফার দ্রবণের A to Z, কি বললাম, বাফার দ্রবণের A to Z যা আছে সবই পড়া লাগবে। আচ্ছা, তবু আমি কিছু জিনিস বলে দিই। প্রথমত, বাফার দ্রবণ কি, কাকে বলে, যে কোনো সময় আসবে। এরপর হচ্ছে বাফার দ্রবণের মেকানিজমটা কি, কিভাবে আসলে বাফার দ্রবণ কাজ করে, বাফার দ্রবণের প্রস্তুতি লেখো। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি বাফার নয়, বা নিচের কোনটি বাফার, দুটা দ্রবণ দিয়ে দিল। তো বাফার চেনা লাগবে তোমার, আসলে বাফার দ্রবণটা কেমন হয়, অম্লীয় বাফার কি, ক্ষারীয় বাফার কি, হ্যাঁ, অম্লীয় বাফার কিভাবে কাজ করে, ক্ষারীয় বাফার কিভাবে কাজ করে, পড়া ঘুরে ফিরে একই, জাস্ট কিভাবে প্রশ্নটা হইতে পারে আমি জাস্ট বলতেছি। তারপর হচ্ছে বাফার দ্রবণ মূলত আমরা কেন ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে বাফার দ্রবণে আমরা পিএইচ নির্ণয় করবো কিভাবে, হ্যাঁ, এরকম ব্যাপার স্যাপার গুলো আছে, আমার মাথায় আপাতত অন্য কিছু আসতেছে না। সো বাফার দ্রবণ খুবই ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে প্রশ্ন থাকবেই, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন থাকবেই। নির্দেশকের বর্ণ পরিবর্তন, পিএইচ পরিবর্তন পরিসর আলোচনা করো, ইম্পর্টেন্ট আছে, পড়বা আর কি, হ্যাঁ। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, গুরুত্বটা আসলে একটু কম ইম্পর্টেন্ট, গুরুত্ব আর প্রয়োগ। আচ্ছা, যদি এরকম প্রশ্ন আসে তাহলে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে, প্রথমত তো তুমি গুরুত্ব দেখবা, বইয়ে কিছু গুরুত্ব থাকতে পারে। বাই চান্স যদি তোমার এটা পড়া না হয় বা এটা মনে না থাকে, তাহলে তুমি একটা জিনিস দিয়ে পার পায়ে যেতে পারো, সেটা হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। আমরা পড়ছি না যে বাফার দ্রবণের মূল কাজ কি, আমাদের অ্যাসিড ও ক্ষারকে সে কি করে, সরি, দ্রবণের পিএইচ কে স্টেবিলাইজ করে রাখে, স্টেবল করে রাখে, হ্যাঁ। তো এটা তো আমরা পড়ছি নাকি। আচ্ছা, এটা যদি আমরা পড়ে থাকি, তাহলে আমরা এটা ব্যাখ্যা দিতে পারবো। সো এই ব্যাখ্যাটা আমরা কোথায় দিয়ে দিব, এই ব্যাখ্যাটা আমরা ওইখানেই দিয়ে দিব, হ্যাঁ, এই ব্যাখ্যাটা আমরা ওখানেই দিয়ে দিব, ঠিক আছে। যে বাফার মূলত আমাদের পিএইচ নিয়ন্ত্রণের সাথে কাজ করে, এবং প্রয়োগ অংশে মূলত আমরা ব্যাখ্যাটা দিব যে এটা এইভাবে কাজ করে। এরপর হ্যান্ডারসন হ্যাসেলবাগের যে ইকুয়েশন, এটা তো আমরা জানি। টাইট্রেশনের লেখচিত্র, এটা ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আছে, পড়তে হবে, ঠিক আছে। টাইট্রেশনের কার্ভ কেমন হয়, সবল অ্যাসিড সবল ক্ষার, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, এরপর সবল অ্যাসিড দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড সবল ক্ষার, 4টা গ্রাফ খুব সম্ভবত আছে, 4টা গ্রাফে আমাদের একটু জানা লাগবে। একদম সহজ, এগুলো কঠিন কিছু না।
পিএইচ এর যে গণিতিক সমস্যা এগুলো তো অবশ্যই লাগবে। আর এখান থেকে ব্যাখ্যা করো, এটা তো আগেই বলছি এটা। তারপর হচ্ছে অঙ্গক্ষারক নির্দেশক তত্ত্ব, এটা একটু পড়তে পারো। এটা আমি খুবই ভালো করে পড়াইছি যে আমাদের নির্দেশক বা ইন্ডিকেটর গুলো আসলে কিভাবে কাজ করে, সো এটা একটু পড়তে পারো। কম ইম্পর্টেন্ট, তবে আহ স্যারদের একটা ফেভারিট টপিক হইতে পারে আর কি, আসতেও পারে। সো যারা একটু অ্যাডভান্স প্রিপারেশন নাও, তোমরা এটা একটু ভালো করে প্রিপারেশন নিতে পারো। ওকে, এবার আসো চ্যাপ্টার নাম্বার 7। তাহলে চ্যাপ্টার নাম্বার 7-এ প্রমাণ করো যে সিপি মাইনাস সিভি ইকুয়াল আর। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। এরপরে যেটা দেখতেছো এটা একটু কম গুরুত্বপূর্ণ, তবে আসতে পারে, হ্যাঁ তবে আসতে পারে। সমতাপীয়, ও আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলি। সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7 খুব সম্ভবত তোমাদের সরাসরি ফিজিক্যাল কেমিস্ট্রি রেসপেক্টে আসলে দেওয়া হয়নি। আহ আমাদের যে পদার্থবিজ্ঞান 2 কোর্স আছে, সেই কোর্সের খুব সম্ভবত থার্মোডাইনামিক্স যে পার্টটা, সেটা হয়তো তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে। সো ওইখান থেকে তোমরা এটা রিলেট করে পড়বা। দেখবা যে এখানে অনেক কিছু আসলে ম্যাক্সিমামে মিলে যাবে, তবে কিছু কিছু দেখা যাবে ইয়ে মিলতেছে না, তোমার প্রতীক মিলতেছে না, হ্যাঁ প্রতীক মিলতেছে না। সো এই ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি কম্পেয়ার করে তোমার বইয়ের ভাষায় প্রতীকটা পড়তে পারলে তো ভালো। আর যদি তোমার বেশি প্যারা লাগে, তুমি থার্মোডাইনামিকে যেভাবে আছে সেভাবে দিয়ে দিয়ে আসতে পারো। তবে তুমি পরীক্ষার শুরুতে একটু এনশিওর করে দিবা যে ধরো তুমি ই সমান কি ধরতেছো, ই বলতে কি বুঝাচ্ছ, হ্যাঁ ভি বলতে কি বুঝাচ্ছ, সিপি বলতে কি বুঝাচ্ছ, সিভি বলতে কি বুঝাচ্ছ, আর মানে কি বুঝাচ্ছ, এটা একটু শুরুতে তুমি লিখে দিবা। তাহলে স্যারের আর ভুল ধরার সুযোগটা থাকতেছে না। যদিও স্যার ভুল ধরবে না, তবুও রিস্ক এড়ানোর জন্য এই কাজটা করবে। সো তোমরা যারা ঝামেলা পোহাইতেছো, তোমরা ফিজিক্সের রেসপেক্টেই শিখো, সমস্যা নাই, কিন্তু এই কাজটা করবে। আর যারা কেমিস্ট্রির রেসপেক্টে কম্পেয়ার করে শিখতে পারবা, তাদের জন্য তার কথাই নাই, তারা তো অবশ্যই অবশ্যই তাদের জন্য এটা গুড ডিসিশন বা গুড ইনিশিয়েটিভ, সেটা করবো অবশ্যই। আপেক্ষিক চাপের সংজ্ঞা দাও, পড়তে পারো। জু থমসন খুবই ইম্পর্টেন্ট, আমাদের এনথালপি পরিবর্তন, এটা ওই জু থমসনের মধ্যেই পড়ে। অভ্যন্তরীণ শক্তি একটি অবস্থা অপেক্ষক, স্টেট ফাংশন নাকি খুব সম্ভবত, যাই হোক এটা ইম্পর্টেন্ট, এটা পড়বা। আভ্যন্তরীণ শক্তি কেন অবস্থায় অপেক্ষক, অবস্থা অপেক্ষকের আসলে ইয়ে কি কি, আহ বৈশিষ্ট্য কি কি, এই জিনিসগুলো পড়বা। তাপগতি অপেক্ষক কি, বৈশিষ্ট্য দেখো, এটা একটু পড়বা, এটা ইম্পর্টেন্ট আছে, কারণ তাপগতি অপেক্ষক কি, বৈশিষ্ট্য দেখো, এর পাশাপাশি তোমার অবস্থা অপেক্ষক কি, বৈশিষ্ট্য দেখো, এটাও পড়বা, হ্যাঁ। প্রথম সূত্রটি বর্ণনা করো, ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এটা এটা স্কিপ করবা না, এটা পড়বো অবশ্যই। বর্ণনা আর প্রতিপাদন না পড়লেও অ্যাটলিস্ট বর্ণনা আর হচ্ছে তুমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা পড়বা। যদি প্রতিপাদন পড়তে পারো তাহলে তো ফাইন। তাপগতিবিজ্ঞানের যে 4টা সূত্র আছে, শূন্যতম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সবগুলাই পড়বা, ঠিক আছে, সবগুলাই কি পড়বা। এবং রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল সিস্টেম, প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই পড়া লাগবে, এদের পার্থক্য পড়বা। এবং এটা দেখার সময় ওই একটু চিত্র আঁকা দেওয়ার চেষ্টা করবা, দেখবা বইয়ে একটু চিত্র আছে, হ্যাঁ ওই চিত্রগুলো একটু আঁকা দিলে সুন্দর হবে জিনিসটা। স্টেট ফাংশন কি, অভ্যন্তরীণ শক্তি, জুল থমসন গুণাঙ্ক, এখানে সবই ইম্পর্টেন্ট, হ্যাঁ এখানে এগুলো সবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা সর্বশেষ থার্মোকেমিস্ট্রিতে চলে আসতেছি। থার্মোকেমিস্ট্রিতে খুবই সিলেক্টিভ পড়া আমরা পড়বো, বর্ন হেভার সাইকেল। এটা আমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে পড়ানো হয়েছে কিনা, খুব সম্ভবত হয়েছে, নাকি তোমাদেরকে ইয়ের চ্যাপ্টার দেওয়া হয়েছে যে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে, কিন্তু আমরা এটা খুবই ভালো করে পড়ছি, বর্ন হেভার সাইকেলটা অজয় রসায়নে আমরা খুবই ভালো করে পড়ছি। কোন চ্যাপ্টারে পড়ছি আসলে মনে করতেছে না, তোমরা বইয়ের সূচিপত্র দেখলেই পাবা বর্ন হেভার চক্র ইনঅর্গানিক কেমিস্ট্রিতে, হ্যাঁ। খুব সম্ভবত তোমার ওই আয়নিক আয়নিক যৌগ পার্টে পড়াইছি, হ্যাঁ আয়নিক যৌগ যখন পড়াইছিলাম ওইখানেই পড়াইছি, খুবই ভালো করে এই জিনিসটা পড়ানো হয়েছে। সো ওইখান থেকেও দেখতে পারো, আর তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রিতে দেওয়া হয়েছে কিনা, দেওয়া হলে তো ওইখান থেকেও দেখতে পারো, হ্যাঁ একই জিনিস, ঠিক আছে, একই জিনিস, খুবই ইম্পর্টেন্ট, এটা আসবে পরীক্ষায়। আচ্ছা, বিক্রিয়ার তাপের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত পড়বা, অবশ্যই ইম্পর্টেন্ট। এরপর স্থির চাপে বিক্রিয়া তাপ, স্থির আয়তনে বিক্রিয়া তাপের মধ্যে সম্পর্ক পড়বা, এটা পড়বো অবশ্যই। এটা মেবি ওই সিপি মাইনাস সিবি এর যেটা, সেটাই খুব সম্ভবত স্থির চাপ, স্থির, খুব সম্ভবত এটাই। আচ্ছা,
দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের প্রশমন এনথালপি ধ্রুবক নয় কেন, এটা অবশ্যই পড়বা। হ্যাসের সূত্র খুবই ইম্পর্টেন্ট। হ্যাসের সূত্র বিবৃতি আসবে আর ব্যাখ্যা আসবে, এখানে প্রতিপাদন আসার সম্ভাবনা কম। এটা বিবৃতি পড়বা, ব্যাখ্যাটা পড়বা, আর ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা পড়বা, যে আসলে সূত্রটা কি ওইটা পড়বা। আর ডেল এ সমান কিউপি এটাও পড়বা, কম ইম্পর্টেন্ট। এখান থেকে আমি মধ্য কথা যদি বলি, বন্ড হ্যাভার সাইকেল সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাসের সূত্র সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বিক্রিয়া তাপের উপর, এই যে এটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর বাদ বাকিগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই মোটামুটি ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের হয়ে গেছে। আমরা আসলে অনেক কিছুই পড়লাম। আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পারছো। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু করো, কারো যদি প্রশ্ন থাকে একটু করো। হ্যালো ওপরে ভাইয়া। ফুল লেখা দেখা যাচ্ছে না? সরি সরি, ফুল লেখা দেখা যাচ্ছে না মানে এতক্ষণ কি কিছু দেখো নাই নাকি? তো খেয়ালই বললাম না। ভাইয়া, হ্যাঁ, বলো বলো। ভাইয়া আমাদের তো এই যে মনে করেন আজকে সহ 4-5 দিন বন্ধ আছে আর কি। হ্যাঁ, এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে জৈব রসায়ন তো মনে করেন শাহাদাত ভাইয়া বলছিল দ্বিতীয় নাম্বার চ্যাপ্টারটা শেষ করতে, তো সেই অনুযায়ী চ্যাপ্টারটা শেষ করছি। দ্বিতীয় এখন নাম্বারের চ্যাপ্টারটার নামটা কি একটু বলো তো, আমার মনে করতেছে না। ওইটা হচ্ছে আপনার ওই অ্যালকিনস অ্যালকাইন হ্যাঁ সবগুলো হ্যাঁ রিয়েকশন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলো। ভাই ওই চ্যাপ্টার তো অনেকগুলো রিয়েকশন বুঝছেন, সবগুলো তো শেষ করে ফেলছি, হুম। কিন্তু একটাও তো মাথায় আসতেছে না। যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করতে গেছি, এত এত ভাবে যে দিছে এগুলো দেখে তো একটাও আসতেছে না মাথায়। আচ্ছা, আমি তো কোয়েশ্চন সলভ ক্লাস দিছি একদম শেষের দিকে, ওগুলো কি দেখছো তুমি? ভাই ওগুলো আসলে ওগুলো দেখা হয় নাই। তুমি ওগুলো না ওগুলো দেখতে তো হবে না। আমি আহ ধরো জৈব রসায়নে তো আসলে সবার উদ্দেশ্যে বলতেছি, জৈব রসায়নে তো আসলে অনেক পড়াইছি তাই না, অনেক ডিটেলসে পড়াইছি এবং অনেক লেকচার আছে আমার। তো এত লেকচারের পরও এক্সট্রা ভাবে কোর্স শেষ করার পরে আমি আবার ক্লাস নিলাম কেন? এটা তো একটা কমন কোয়েশ্চন তাই না? তো এটা এই কারণেই নিছি, আমি জানি তোমাদের এই প্রবলেম হবে, ওই কারণে আমি শেষে গিয়ে কোয়েশ্চন সলভ ক্লাস নিছি। আহ, 3টা কিংবা 4টা চ্যাপ্টারের নিছি, বাকিগুলা নেই নাই, কারণ ওইগুলো হচ্ছে আমি স্লাইডে পড়াইছিলাম শেষের দিকে এসে। তো ওইগুলো আশা করি তোমরা রিলেট করতে পারবা, তাই বাকিগুলো আসলে আমি নেই নাই। সো আগে ওইগুলো করো, না হয় তুমি বুঝবা না, অথবা বেসিক পড়ার পরে অবশ্যই ওইগুলো পড়ে তারপর তুমি প্রশ্ন সলভ করতে যাবা। আর ওইগুলো পড়লে আর প্রশ্ন সলভের দরকার নাই, কারণ ওইখানে সব প্রশ্নই মোটামুটি কম বেশি আমি সলভ করাই দিছি। মানে বেসিক আলোচনা আসলে আমরা দেখছিলাম, সরি, বেসিক আলোচনা বেসিক আলোচনা আসলে আমরা করছি, করার পরে তারপরেও আমাদের আমরা জানি যে তোমাদের প্রবলেম হবে, ওই কারণে আমরা যাতে তোমরা ধরতে পারো ওই কারণে ওই ক্লাসগুলো দেওয়া। সো ওইগুলো দেখো, তারপরেও যদি না বোঝো তাহলে বলো। আচ্ছা, আমাকে একটু বলতো তোমাদের পরীক্ষা কত তারিখ, 8 তারিখ নাকি 9 তারিখ? পরীক্ষা 10 তারিখ হয়ে যাবে। ফিজিক্যাল কেমিস্ট্রি 10 তারিখ পরীক্ষা? জি। আচ্ছা, ও, অনেক সময় আছে। তো যাদের প্রিপারেশন মোটামুটি আছে, তোমরা জৈব রসায়নটা আগায় রাখতে পারো। আর যাদের ইয়ে কম, কনফিডেন্স কম বা সময় লাগবে, তোমাদেরকে বলবো আপাতত যেটা তুমি যেটা নিয়ে চিন্তিত আছো সেটা নিয়ে আগাও। আর যাদের প্রিপারেশন ভালো বা যারা মনে করো যে না তুমি জৈব রসায়ন করতে পারবা, তাহলে তোমরা পড়ো। যেহেতু আসলে 6 দিনের গ্যাপ, গ্যাপ তো আসলে অনেক বড়, আশা করি পারবা। তাই না হবে না, জৈব রসায়ন তোমরা একদিন করতে পারবে। তবে জৈব রসায়ন যারা আগে একদম পড়ো নাই, তোমরা হচ্ছে ওই আমার আগে সলভ সিরিজটা দেখবা। সলভ সিরিজ দেখলে বুঝবা, কিছু কিছু জিনিস আবার বুঝবা না। তো ওই জিনিসগুলো আমি বলে দিছি যে কোথায় আছে, ওইখানে গিয়ে পড়বা। তো ওইখানে গিয়ে বেসিক আলোচনাটা একটু দেখে নিবা, যদি না বুঝে থাকো। আর বুঝলে তো বুঝলাই। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যে চ্যাপ্টার গুলো বেশি ইম্পর্টেন্ট সিরিয়ালি একটু বললে ভালো হতো, বললাম না? আচ্ছা, আরেকবার বলবো আমি শেষে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? ভাই আমাদের জৈব রসায়নের কিছু কমন কোশ্চেন আছে, যেমন এগুলো একটা ছোট ক্লাস দিলে ভালো হতো। বিক্রিয়াগুলো প্রভাবক আর এই যে বিক্রিয়ক দেওয়ার পরে উৎপাদ লিখতে বলে, ওটা সবগুলা বুঝছি না বোর্ড কোশ্চেন থেকে।
ওটা আপনি যদি বুঝাই দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, তোমার প্রশ্নটা আসলে আমি বুঝি নাই। তুমি এটা বলতে চাচ্ছো যে ধরো কোন কোন বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট? বিক্রিয়া তো অনেক, কোন কোন আমরা তো ধ্রুবক সাজেশনে বিক্রিয়া ডিটারমিন করে দেই নাই। তুমি কি এটা বলতে চাচ্ছো যে কোন কোন বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু ডিনোট করে দিতে? না ভাই, আমি বলছি যে বোর্ডে যেগুলো আসছে না রিসেন্ট, ধরেন 2-3 বছরের, হুম। এগুলো একটু বিশ্লেষণ করে দিলে ভালো হতো। আচ্ছা, এগুলো তো শেষের সলভ সিরিজে বিশ্লেষণ করা আছে, তুমি কি দেখছো এগুলো? ভাইয়া আমি তো সব সিরিজ দেখেছি, কিন্তু ওটা আমি আচ্ছা, মানে দেখেছি, স্লাইডে ছিল, আজকে কিন্তু আজকে আমি আপনি তো যেভাবে ওটা প্রশ্ন একটু বিশ্লেষণ বলেন। করে দিয়েছি সেভাবে। না ভাই, এভাবে না, শুধু আপনি একটা লেকচার দিবেন ওই ইয়ার উপরে, বিক্রিয়ার উপরে, এটাই। কি কি বিক্রিয়া পড়া লাগবে ওইটার উপর লেকচার দিব? মানে কি কি বিক্রিয়া পড়া লাগবে ওটা না, এখন অনেক কিছু নতুন বিক্রিয়া দেখা যায় তো, তুমি এটা আমাকে শুধু মানে বুঝাইতেই সলভ পারতেছো না করে যে দিলে। আসলে তুমি কি চাও, যার কারণে আমার বুঝতে কষ্ট হচ্ছে। একটু আমাকে ভালো করে বুঝাই বলো। তো ভাইয়া আমি কাইন্ডলি বলছি একটা কাজ করতে পারি? হ্যালো ভাইয়া। মানে বোর্ডে আছে গুলো একটু সলভ করে দিলে ভালো হতো, বিক্রিয়াগুলো আর ওই যে গাঠনিক নামকরণ দেওয়া থাকে, ওটা থেকে লেখা ওই যে কিছু কিছু এগুলো তো অনেক ক্লাস আছে, যেগুলো ক্লাস কি দেখছো তুমি? বাণিজ্যিক বাণিজ্যিক নাম দেওয়া থাকে ওগুলো ভাইয়া। এই ভাই, বাণিজ্যিক নাম আসলে বোঝানোর কিছু নাই, এটা মুখস্থ। যেমন ধরো ক্লোরোপ্রিক্রিন, এখানে তুমি ওই স্ট্রাকচার দেখে এটা বোঝার কোনো উপায় নেই, ঠিক আছে? এটা তোমার মুখস্থই করা যায়। তো টিএনটি, টিএনটি ওই ট্রাইনাইট্রোটোগুইন, ওইখান থেকে তুমি স্ট্রাকচার প্রেডিক্ট করতে পারবা। বাট ধরো আরো কি কি আছে, ধরো ডেটল, ডেটলের স্ট্রাকচার তো বোঝানোর কিছু নাই। ডেটলের যদি তোমার আইউপ্যাক নাম দেয় তখন তুমি ওই আইউপ্যাক নাম থেকে তুমি বের করে নিয়ে আসতে পারবা। বাট বাণিজ্যিক নাম আসলে বোঝানোর কিছু নাই, এগুলো মুখস্থ ছাড়া উপায় নেই, হ্যাঁ। ভাইয়া বোর্ডে আসা কোশ্চেন গুলো একটু বিশ্লেষণ করে দিলে ভালো বললাম তো হতো, আমি ওই বাণিজ্যিক গাঠনিক নাম, নামকরণের বললাম আমি তো। আর আচ্ছা, আমি তো বললাম যে বাণিজ্যিক নাম বিশ্লেষণ করার কোনো সুযোগই নাই, কারণ এগুলো বিশ্লেষণ করার জিনিস না। এখানে যদি বাণিজ্যিক নাম আইউপ্যাক নামে আসতো, ধরো টিএনটি, তোমাকে তো প্রশ্নে আসলো যে টিএনটি না বলে তোমাকে প্রশ্ন আসলো ট্রাইনাইট্রোটোলুইন, এটা তুমি আমার চেয়ে আরো ভালো পারবা, ঠিক আছে? বাট টিএনটি যদি দেয়, তোমার যদি টিএনটি কি, ওইটার স্ট্রাকচার কি, ওইটা যদি আসলে মাথায় না থাকে, তুমি এটা লিখতে পারবা না, ঠিক আছে? সো বাণিজ্যিক নাম এখানে আসলে বোঝানোর কিছু নাই, এটা মুখস্থ করা লাগবে। তো এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে সচরাচর ইউনিভার্সিটিগুলোতে এই বাণিজ্যিক নাম খুব একটা দেয় না। কারণ আমি এটা ক্লাসেই খুব সম্ভবত বলছিলাম যে আমাদের আইউপ্যাক নামকরণ শেখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে আইউপ্যাক নামকরণটা করব। সো আমার নামকরণ প্রশ্নে আসলে আইউপ্যাক নাম দিয়েই প্রশ্নে আসা উচিত, যাতে আমি আমি কি শিখছি সেটা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আমাকে যদি বাণিজ্যিক নাম দেয়, সেটা তো আসলে মুখস্থ বিষয়, এটা তো আমার আইউপ্যাক নামের সাথে কোনো রিলেশনই নাই। সো এটা দেওয়াটা আসলে আমি মনে করি একটা তোমার কি বলতে পারবো, অ্যাপ্রোপ্রিয়েট না আর কি, হ্যাঁ। যেহেতু তোমাদের দেয় আসলে পড়া লাগবে, সো আই এম সরি ফর দ্যাট, যে এখানে আসলে বোঝানোর তেমন কিছু নাই, এগুলো তোমার ওই মুখস্থই করা লাগবে, বাণিজ্যিক নাম যেগুলো। বুঝতে পারছো? আর ভাইয়া বিক্রিয়াগুলো। বিক্রিয়াগুলো ক্লাসে তো সব বিক্রিয়াই ধরে ধরে বোঝানো হয়েছে। তুমি কি বলতে চাচ্ছ আমি তো বুঝতেছি না। ভাইয়া ক্লাসে যেগুলো দেওয়া হয়েছে ওগুলো তো আপনার এমনি প্রস্তুতি আর বিক্রিয়া, আর তো এর বাইরে কিছু কি আছে বলো এমনি। তো আমারে, এর বাইরে কি আছে প্রস্তুতি আর বিক্রিয়ার বাইরে? ভাইয়া এমনি সিলেবাসে যেগুলো আছে এর বাইরে থেকে কিছু মানে এমনি এমনি বিক্রিয়া দেওয়া থাকে, লাস্টের কোয়েশ্চেন গুলো আমি দেখছি, তো এগুলো আচ্ছা, সহজে আমি বোঝা আমি যায় না। আচ্ছা, আমাকে একটু এনশিওর করো, আমি যা যা পড়াইছি সব কি তুমি পড়েছো? মানে সব জি ভাই, যদি, আমি পড়েছি। আচ্ছা, সব যদি পড়ে থাকো, তাহলে বলবো তুমি এত টেনশন না করে ওইগুলো আরেকবার পড়ো ভালো করে, ঠিক আছে? আমি যা পড়াইছি এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, হ্যাঁ। এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। আর এতটুকু আমি 1000% সিওরিটি দিতে পারি যে আমি যা পড়াইছি এর মধ্যে থেকে 90%-এর বেশি তোমরা কমন পাবা। প্রশ্ন যদি অনেক বেশি কঠিনও হয়, তাও 90%-এর বেশি তুমি কমন পাবা। আর আমি 99% সিওরিটি দিতে পারি যে আমার বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। মানে জৈব রসায়নে যতটুকু কন্টেন্ট আমি দিছি, সব কন্টেন্টের মধ্যে থেকে ওর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনাই কম। এটা আমি ধরো 98% শিওর আর কি, হ্যাঁ। 2% সিওরিটি দিচ্ছি না। আমি 1000% শিওর যে ওর মধ্যে থেকে 90%-এর বেশি কম,
ঠিক আছে, এত ওরিট হওয়ার কিছু নেই। এখন দেখো জৈব রসায়ন এত বড়, তোমাদেরকে যদি আসলে সবই পড়াইতে চাই, তোমরা তো পরীক্ষা আসার আগেই শহীদ হয়ে যাবে। এত প্যারা নিও না, বুঝছো? যেগুলো পড়াইছো ওগুলো পড়ো, এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ, এতটুকু ভরসা রাখতে পারো। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। ready? ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া ওই যে বিক্রিয়া তো অনেকগুলা, তারপর হচ্ছে প্রস্তুতি, ক্রিয়া কৌশল, তারপর হচ্ছে বিক্রিয়া, এগুলো নিয়ে একটা ভাইয়া ক্লাস দিলে খুব ইয়া হইতো আর কি। আচ্ছা, এগুলো তো ক্লাস দেওয়া আছে না সবই, মানে তুমি কি বলতে চাচ্ছো আমাকে একটু এক্সপ্লেন করো তো। ভাইয়া এগুলো আসলে হচ্ছে মানে মানে সবগুলো ক্রিয়া কৌশল একসাথে, যেগুলো মনে রাখা লাগবে বা গুরুত্বপূর্ণ, বা কোনগুলো বিক্রিয়া কোনটার সাথে কানেক্টেড, আচ্ছা, তারপর হচ্ছে বুঝতে পারছি, প্রস্তুতিগুলো। বুঝতে পারছি, মানে তুমি বলতে চাচ্ছো যে যেগুলা ইম্পর্টেন্ট বা যেগুলা ওইগুলা নিয়ে আলাদা একটা ক্লাস নিতে নাকি? হ্যাঁ ভাইয়া, মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ক্রিয়া কৌশল, তারপরে বিক্রিয়া কোনগুলোর সাথে কোনগুলো কানেক্টেড, তারপর হচ্ছে আপনার প্রস্তুতিগুলা, মানে একটু গোছালো থাকে আর কি বিষয়টা, তাহলে ধরতে একটু সুবিধা হয়। কারণ এখন তোমাদের অনেকগুলো জৈব তো রসায়ন ভাইয়া পরীক্ষা কবে? জৈব রসায়ন পরীক্ষা কবে? 1 জন বলো জৈব রসায়ন পরীক্ষা কবে? 13 তারিখে। 13 তারিখ? আয় হায়, এটা তো ছুটি দেয় নাই। আহ আচ্ছা, তোমরা 2 দিন বলছো, ছুটি। তোমরা বলছো তো আমি মাথায় রাখবো জিনিসটা। আমি চেষ্টা করবো, হ্যাঁ আমি চেষ্টা করব, তবে এখন সম্ভব না। সেটা আমি চেষ্টা করব হচ্ছে 9-10 তারিখের পর আর কি, 9 তারিখ পর্যন্ত আমি খুবই ব্যস্ত। 9 তারিখের পর আমি, তোমরা যেহেতু বলছো আগের জন্য অনেকটা সেম টাইপেরই কথা বলছে, আমি চেষ্টা করবো। মানে কনসেপ্ট হচ্ছে এরকম যে ধরো আহ কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট তার একটা গোছানো একটা লেকচার আর কি, তাই তো? একটু রেসপন্স করো তো। মানে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা, বিক্রিয়া একটার সাথে আরেকটা রিলেটেড কিভাবে, তারপরে হচ্ছে আমার মেকানিজম বা ক্রিয়া কৌশল, তারপর হচ্ছে প্রস্তুতি, মানে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট এটা নিয়ে একটা গুছানো লেকচার, তাই তো? হ্যাঁ যেটা হ্যাঁ ভাইয়া, মানে হচ্ছে ক্রিয়া কৌশল সবগুলো একসাথে, হুম, তারপর হচ্ছে প্রস্তুতিগুলো, আর বিক্রিয়া তো ভাইয়া ওগুলো কার সাথে কোনটা কানেক্টেড, মানে ফ্লো ভাবে মনে রাখা যায় মতো একটা, এভাবে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বলছো, আমি মাথায় রাখলাম। আহ চেষ্টা করবো ইনশাল্লাহ, তোমরাও দোয়া করো যাতে আমি ওই সময়টা বের করতে পারি। আর হচ্ছে তোমার কি যেন বলতে নিছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, তবে সেটা 9 তারিখের পর অবশ্যই, 9 তারিখের আগে না। আর জৈব রসায়ন তোমরা যেভাবে পড়াইছি, সাজেশন ধরে ধরে পড়ো, হ্যাঁ সাজেশনের বাইরে আপাতত পড়ার দরকার নাই। সাজেশন ধরে ধরে পড়ো, সাজেশন গুলো পড়ার পরে তারপর অন্য কিছু। সাজেশনের বাইরে আপাতত যাওয়ার দরকারই নেই, হ্যাঁ। আর এখানে আমি এখনই একটা সমাধান দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে এরকম যে তোমরা যেটা নিয়ে ওরিট আর কি, যে একটা বিক্রিয়ার সাথে আরেকটা বিক্রিয়া কিভাবে কানেক্ট করবো কি আসলে বিষয়। সো আমি বলবো আপাতত ওইভাবে চিন্তা না করে, আপাতত তোমাদের সাজেশনে তো ডেফিনিট করা আছে যে এটা এইভাবে পড়ো, ওইটা ওইভাবে পড়ো, এটার প্রশ্ন এরকম আসতে পারে, এভাবে ডেফিনিট করা আছে। তোমরা আপাতত ওই ডেফিনিট করা জিনিসগুলাই পড়ো, হ্যাঁ। আপাতত ডেফিনিট করা জিনিসগুলাই ওইটার রেসপেক্টেই পড়ো, হ্যাঁ। তাহলে দেখবা তোমার ওই জিনিসটাই মনে থাকতেছে আলাদাভাবে। আর একটার সাথে আরেকটা কোরিলেট আপাতত করার দরকার নেই, ঠিক আছে? যদি আমি লেকচারটা দিতে পারি তাহলে তো ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগবে, তোমরা উপকৃত হবা। চেষ্টা করবো ইনশাল্লাহ। বাট তোমাদেরকে এটা সমাধান দিব হচ্ছে এরকম, তোমরা আপাতত যেভাবে দেওয়া আছে ওইভাবেতেই পড়ো, হ্যাঁ। ধরো অ্যালকিনের একটা বিক্রিয়া, সেম বিক্রিয়া কিন্তু অ্যালকোহলও আছে, অ্যালডিহাইডও আছে। সো তুমি অ্যালকিনে যখন এটা শিখতেছো, তখন অ্যালকিনের রেসপেক্টেই মনে রাখো জিনিসটা। তুমি যখন অ্যালকোহলে যাচ্ছ, তখন সেম বিক্রিয়া আছে কিন্তু কিন্তু তোমার ওইটা মনে রাখা লাগতেছে না তো। কারণ যখন তুমি একটা অ্যালকিন ধরো, অ্যালকিন অ্যালকিন থেকে যখন আমরা সালফিউরিক অ্যাসিড দেই অ্যালকিনের সাথে, তখন আমরা অ্যালকোহল পাই, তাই তো? সো এখানে কি অ্যালকিনেও এই বিক্রিয়াটা কাজে লাগতেছে, অ্যালকোহলেও আমার এই বিক্রিয়াটা কাজে লাগতেছে। সো তুমি বিক্রিয়া তো এইভাবে পড়তেছো না যে এই বিক্রিয়াটা অ্যালকিনে আছে, তুমি তো এই জিনিসটাকে এইভাবে মনে রাখতেছো না, ঠিক আছে? তুমি মনে রাখবা কিভাবে? তুমি মনে রাখবা অ্যালকিন থেকে আমি ওখানে যেতে পারি, কিভাবে যেতে পারি? এই প্রসেসে যেতে পারি। তাহলে তোমার অ্যালকিন পার্টের পড়াও হয়ে গেল,
অ্যালকোহল পার্টের পড়াও হয়ে গেল, তোমার অ্যালকোহল থেকে প্রশ্ন করলেও তোমার মনে পড়বে। তোমার প্রশ্ন করবো ধরো অ্যালকোহল উৎপাদন করো, তুমি চিন্তা করবা আমি তো একটা বিক্রিয়া পড়ছি যে অ্যালকিন থেকে অ্যালকোহলে এভাবে এভাবে যাওয়া যায়। হুম। তখন তুমি কি করলা, ওই বিক্রিয়াটা টাইনাই না এখানে দিয়ে দিলা। তোমার আলাদাভাবে অ্যালকোহল প্রস্তুতির দুটি বিক্রিয়া লেখো, আলাদাভাবে দুটি বিক্রিয়া তোমার মনে রাখার প্রয়োজন পড়তেছে না। বুঝতে পারছো? তো তুমি প্রথম দিক থেকে এভাবে করে পড়ে যাবে। যখন অ্যালকিন পড়তেছো, অ্যালকিনের বিক্রিয়াগুলো তুমি এভাবে পড়বা। মেইনলি আমি একটা কনসেপ্ট বলি, জৈব রসায়ন হচ্ছে, জৈব রসায়নের বিক্রিয়াগুলোকে তুমি ট্রানজিশন হিসেবে কল্পনা, বা এটাকে বলতে পারি ইন্টারচেঞ্জ হিসেবে কল্পনা করবা, যে কোনটাকে আমি কিভাবে চেঞ্জ করতে পারতেছি। হ্যাঁ, কোনটাকে আমি কিভাবে চেঞ্জ করতে পারতেছি, নট নেসেসারি যে এটা কোন চ্যাপ্টারের পড়া, নট নেসেসারি যে এটা কোন টপিকের পড়া। জৈব রসায়নের বিক্রিয়াগুলো পড়বা ট্রানজিশন আকারে। অ্যালকোহলকে আমি কিভাবে, অ্যালকোহলকে আমি কিভাবে অ্যালডিহাইডে নিতে পারি, অ্যালডিহাইডকে কিভাবে আমি অ্যাসিডে নিতে পারি, অ্যাসিড থেকে কিভাবে আবার রিডাকশন করে সরাসরি অ্যালকেনে আসতে পারি। মানে ওই যে চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে রংপুর কিভাবে যাব এভাবে পড়বা। ঠিক আছে? এবং কিসের থ্রোতে যাব এভাবে পড়বা। হুম। এখন এটা কি তোমার ভেকেশন, নাকি এটা কি তোমার অফিস ট্যুর, নাকি এটা কি তোমার বিজনেস ট্যুর, এগুলোর দরকার। তুমি জাস্ট ট্রানজেকশনটা পড়বা, তখন গিয়ে দেখবা তুমি একটা অধ্যায়ের পর আরেকটা অধ্যায় রিলেট করতে পারতেছো। আচ্ছা, ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো যে প্রশ্ন করছিলাম, মানে এখন কি একটু সহজ মনে হচ্ছে কিনা? একটু রেসপন্স তাও করো। ভাই অনেক কিছু তো মানে, আই নো, ভাইয়া তাহলে তাও তো আই নো, অনেক। আমি জানি, আমি তো বললাম আমি চেষ্টা করব। তোমরাও দোয়া করো যাতে আমি ওই সময়টা বের করতে পারি, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আহ এটা মোটামুটি আমি মাথায় রাখলাম, কিন্তু তবুও মোটামুটি একটু সহজ মনে হচ্ছে কিনা সেটা বলো। হ্যাঁ ভাই, ওই দিক থেকে চিন্তা করলে একটু সহজ, কিন্তু ওই ওই যে আপনার রিয়েজেন্ট বা এগুলো সবগুলো এতগুলো যে, এমনি তো হচ্ছে রিয়েকশন গুলো কেমন হচ্ছে ওটা রাখতে হচ্ছে, তার উপরে হচ্ছে রিয়েজেন্টস গুলা টেম্পারেচার আছে এগুলার, মানে আচ্ছা, কোনটাতে কোনটা টেম্পারেচার একটু শোনো কম শোনো, হবে। এখানে একটা কথা বলি, রিয়েজেন্ট গুলো তুমি মনে রাখবা, আর টেম্পারেচার হচ্ছে সব টেম্পারেচার মনে রাখার দরকার নেই। কিছু কিছু রিয়েকশনের স্পেশালি টেম্পারেচার মনে রাখা লাগে। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, পলিমারকরণ বিক্রিয়ায় 1000 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার প্রেসার, ওই যে পলিথিন তৈরির যে বিক্রিয়াটা, কিছু কিছু রিয়েকশনে স্পেসিফিকলি টেম্পারেচার মনে রাখা লাগে। এগুলো আমরা ক্লাস করানোর সময় বলছি যে এখানে এই টেম্পারেচারটা একটু গুরুত্বপূর্ণ, এরকম আমরা বলে দেই সচরাচর। সো টেম্পারেচার এত গুরুত্বপূর্ণ জিনিস না আর কি। হ্যাঁ, কিছু কিছু রিয়েকশনে গুরুত্বপূর্ণ, সেগুলো একটু মনে রাখতে হবে, কিন্তু রিয়েজেন্টটা একটু গুরুত্বপূর্ণ। আর এখন যদি বলো যে ভাই এত রিয়েজেন্ট আমি কিভাবে মনে রাখবো, এত রিয়েকশন আমি কিভাবে মনে রাখবো, তাহলে এখানে আসলে আমার কোনো উত্তর নাই। উত্তর নাই এই কারণেই, কারণ দেখো জৈব রসায়ন আসলে এই কারণেই কঠিন। জৈব রসায়ন কঠিন এই কারণেই যে এটা আসলে প্র্যাকটিস করা লাগে প্রচুর পরিমাণে। ঠিক আছে? সো তবে তোমরা যেহেতু বলছো, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? এই টপিকের বাইরে অন্য টপিকে কোনো কথা থাকলে সেটা বলবো কেউ। ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে কারো কোনো কোয়ারি আছে? আর আমাকে যে প্রশ্নটা করছো, তোমার নাম কি? আরব, তাই না? জি ভাইয়া। তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিও। ঠিক আছে ভাইয়া। ওকে। আর কারো কোনো কোয়েশ্চন আছে কি? না থাকলে আমরা এন্ড করি। কোয়েশ্চন থাকলে করতে পারো। আশা করি সবাই 2টা ঘন্টা 2 ঘন্টা প্রায় আমার বক বক শুনছো। অনেকে বিরক্ত হয়েছে, অনেকের বিরক্ত লাগছে আশা করি। সো বিরক্ত লাগলেও এই বক বক গুলো কাজে আসবে অবশ্যই। পরীক্ষার হলে আমার কথা মনে পড়বে যে আমি এটা এভাবে বলছিলাম, এভাবেই আসছে। সো হতাশার কোনো কারণ নাই, হতাশা থাকতে পারে। হতাশ না হয়ে যেভাবে বলছি সেভাবে আগাও, যতটুকু পারো আগাও। হ্যাঁ, যতটুকু পারো আগাও, বসে থাকো না। দৌড়াও, দৌড়াইতে না পারলে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও, বাট বসে থাকো না। ঠিক আছে? সো যতটুকু সম্ভব হয় আগাও, হতাশ হওয়ার কিছু নাই। এখন লাস্ট মোমেন্টে এসেও সম্ভব। আচ্ছা, কেউ একজন চ্যাটে কিছু একটা লিখতেছে মনে হয় না? ও, চ্যাটে তো অনেক মেসেজ চলে আসছে দেখি। আচ্ছা, আমি একটু দেখি চ্যাটে কি কি মেসেজ আসছে। আহ অর্গানিক লাইভ ক্লাস নিয়ে, আচ্ছা এটা নিয়ে তো কথা বলবো আমি। অর্গানিক লাইভ ক্লাস তো আমি অবশ্যই নিবো। এই যে তোমার 10 তারিখে তোমাদের পরীক্ষা, তো 10 তারিখে আমি অর্গানিক লাইভ ক্লাস নিবো, প্যারা নিও না।
মানে গাইডলাইন সেশন অবশ্যই নিব। পাশাপাশি আমি আরেকটা রেকর্ডেড লেকচার দেওয়ার চেষ্টা করব, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, যে চ্যাপ্টারগুলো আচ্ছা ও শেষে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু বলে দিচ্ছি। ওকে, তাহলে যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেটা আমি আরেকটু বলে দেই। দেখা যাচ্ছে? কেউ একজন মাইক ওপেন করে বলো, দেখা যাচ্ছে কিনা ইয়ে আমার ফাইলটা। জি ভাইয়া। তাহলে এখানে ওই যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে প্রথমে বললাম যে প্রথম চ্যাপ্টারটা একটু কম ইম্পর্টেন্ট, বাট প্রশ্ন খুঁটিনাটি টুকটাক আসতে পারে। আহ, মানে একদম স্কিপ না করে যেগুলো টু দা পয়েন্টে পড়া যায়, একদম সহজ পড়া এই জিনিসগুলা টু দা পয়েন্টে পড়াগুলো একটু দেখে নিবে, একটু আইডিয়া নিয়ে যাবে, একদম স্কিপ না করার চেয়ে ভালো। তো দেখা গেল একটা সেটে পুরো প্রশ্নই তোমার কমন, কিন্তু এটার জন্য 2 মার্ক তুমি কমন পাইলে না। সো এই ভুল না করে একটু হালকা পাতলা পড়াশোনা করাটা বেটার, বাট বেশি সময় দেওয়ার দরকার নেই। এরপর সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রেও সেম, এখানে পড়া কম, ইম্পর্টেন্ট কয়েকটা টপিক আছে, ওই টপিকগুলো পড়লেই হবে। বিশেষ করে এখানে এই যে ডিক্রিজ অফ ফ্রিডম বা গতির বা স্বতন্ত্র মাত্রা, এটা একটু পড়া লাগবে, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। শক্তি সমভাজন নীতি, এটা বেশি ইম্পর্টেন্ট। মধ্য কথা, এখানে প্রথম 2টা চ্যাপ্টার একটু কম ইম্পর্টেন্ট, প্রথম চ্যাপ্টার সুপার লেস ইম্পর্টেন্ট, সেকেন্ড চ্যাপ্টার মোটামুটি ইম্পর্টেন্ট, থার্ড চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট, দি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ দিস বুক, অর আই ক্যান সে অফ দিস কোর্স। হ্যাঁ, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এখানে তোমার চেষ্টা করতে হবে একটু বাড়তি পড়ার জন্য, যা যা মানে যেভাবে আমি ডিরেকশন দিয়েছি আর কি। আর যাদের ওই সুযোগ হবে না, তারা অ্যাটলিস্ট ফোর মার্ক করাগুলো পড়বা। এরপর ফোর্থ চ্যাপ্টারটা মোটামুটি ইম্পর্টেন্ট, তুলনামূলক কম। এখানে কিছু সিলেক্টিভ পড়া আছে, ওই সিলেক্টিভ পড়াগুলো পড়লেই কমন পেয়ে যাওয়া ইনশাল্লাহ, যে অনুযায়ী ডিরেকশন দিয়েছি। এরপর রাসায়নিক সাম্যাবস্থা ইম্পর্টেন্ট, যদিও প্রশ্ন একটু কম হয়, এবং সিলেক্টিভ কিছু প্রশ্ন হয়, বাট এটা ইম্পর্টেন্ট, এখানে অনেক গুরুত্বপূর্ণ কেমিস্ট্রির ফান্ডামেন্টাল গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিন্তু এখানে আছে। তো ইম্পর্টেন্ট বলা যায়, হ্যাঁ। আর পিএস বাফার ওইটার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটার, ওই যে গতিতত্ত্বের পরে, গতির সূত্রের পরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পিএস বাফার। ঠিক আছে, পিএস বাফার ইম্পর্টেন্ট। এরপর আমার ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আমার যে থার্মোডাইনামিক্স, যেটা আহ, রাসায়নিক শক্তি তত্ত্ব। তো মূলত আমি যদি একদম রাউন্ড ফিগার কথাবার্তা বলি, যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থার্ড চ্যাপ্টার, এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সেভেন্থ চ্যাপ্টার, এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পিএস বাফার, এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে বাকিগুলো, এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে কোলিগেটিভ ইয়া, এই তিনটা হচ্ছে একদম প্রথম সারির ইম্পর্টেন্ট অধ্যায়। এরপর দ্বিতীয় সারিতে আছে হচ্ছে এই যে এটা আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, রাসায়নিক সাম্য অবস্থা। এরপরে সারিতে আছে হচ্ছে আমাদের এই যে কোলিগেটিভ প্রপার্টি বা আমাদের তরল দ্রবণ, যেটা এটা। ঠিক আছে, আর বাদ বাকিগুলো একটু কম। এম আই ক্লিয়ার? ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চন নাই? আশা জি করি ভাইয়া, সাজেশন থ্যাংক গুলো ইউ। গ্রুপে একটু পিডিএফ আকারে দিয়েন। আচ্ছা, আমাদের মেবি গ্রুপে পিডিএফ আকারে দেওয়া হয় না, মেবি ওয়েবসাইট থেকেই দেওয়া হয়। সো এই ব্যাপারটা আসলে আমার দেখার বিষয় না, এই ব্যাপারটা হচ্ছে তোমরা ইয়ের সাথে কথা বলবা, আমাদের স্টুডেন্ট কেয়ারের সাথে কথা বলবা, ওনারা এই ব্যাপারটা ডিল করবেন। হ্যাঁ, সো আর আমাদের ইয়াতে তো ওয়েবসাইটে তো আছেই, তোমরা তবুও স্টুডেন্ট কেয়ারে যোগাযোগ করবে, ওনারা এই ব্যাপারটা তোমাকে বলে দিবেন যে কি করতে হবে। ওকে, তাহলে ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। এতদিন পরিশ্রম করছো, আশা করি তোমাদের পরিশ্রমের মূল্য আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, চ্যাপ্টার 7 হচ্ছে থার্মোডাইনামিক্স। হ্যাঁ, থার্মোডাইনামিক্স, ওই যে আমাদের ফিজিক্স 2 তে এই জিনিসটা দেওয়া আছে, ওইটার সাথে রিলেট করবা। এবং এটার ব্যাপারে আগেও বলে দিছি যে এটা কিভাবে আনসার করবা আর কি। ওকে, আল্লাহ তোমাদের পরিশ্রমে যথাযথ সফলতা দান করুক, এই প্রত্যাশা রেখে আমরা এখান থেকে ব্যাক করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য একটু দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।